Recording in progress. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। সবাই কি বাসা থেকে নাকি? জি স্যার। কিন্তু স্যার লকডাউন অনেকগুলো বৃষ্টি স্যার। হ্যাঁ স্যার লকডাউন চলছে তার উপরে আবার বৃষ্টি। খুবই গুরুর কথার মতো স্যার আর কি যে এমন ঘন বর্ষা মেঘের দিনে তোরা যাসতে ঘরের বাহিরে। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার গত ক্লাসে স্যার একটা বিষয় একটু জানার ছিল স্যার। বলেন। স্যার আমরা যখন জার্নাল করছিলাম, জার্নালের ব্রেকিং এর মধ্যে আমরা স্যার Recording stopped. মেডিকেল এবং লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্টে স্যার পেয়াবল লিখি নাই কেন স্যার? অথবা এটার মধ্যে কি লেখা যাবে স্যার? কোনটা? আমরা যে জার্নাল করছিলাম গত ক্লাসে জার্নাল স্যার, হ্যাঁ হ্যাঁ শেষে বোনাসের সাথেও পেয়েবল আছে, ওয়েলফেয়ারের সাথে পেয়েবল আছে, গ্র্যাচুইটির সাথেও পেয়েবল আছে। হ্যাঁ মেডিকেল আর হলো লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সের সাথে স্যার পেয়েবল কথাটা নাই। এটা কেন নাই বা দেয়া যাবে কিনা বা হ্যাঁ যাবে না কেন? সবই তো পেয়েবেল, ক্রেডিট মানেই তো পেয়েবেল। এটা তো ক্রেডিট না স্যার, এগুলো সব ডেবিটে আছে স্যার, ডেবিট। হ্যাঁ এগুলো স্যার ডেবিট সাইড স্যার সব। না না, ডেবিট পাশে আপনি পেয়েবেল লাগবেন, এটা তো স্যালারি এক্সপেন্স, এটা তো সাবসিডি রিজার্ভ, আপনি ক্রেডিটে লাগবেন পেয়েবেল। স্যার একটু কি যাওয়া যাবে স্যার? তাহলে স্যার আমি বুঝাইতে সুবিধা হতো স্যার, মানে আমি আপনাকে হয়তো ক্লিয়ার করতে পারতাম, আমি বিষয়টা বুঝাতে পারতেছি না স্যার। দেখি তাহলে ওখানে যাই। কেমনে যাবো সেটাও তো বুঝতেছি না। স্যার আমি সরি, মানে গত কয়েকদিন ক্লাস ঠিকমতো করতে পারিনি, অসুস্থ ছিলাম স্যার, এই কারণে আপনাকে বিরক্ত করতেছি স্যার আজকে। কি হয়েছিল? স্যার সিমটম পজিটিভ স্যার, টেস্ট করাই নাই। গত ক্লাসে আপনি ছিলেন না? ছিলেন তো মনে হয়। স্যার ক্লাসে থাকি স্যার, মানে কথা বলতে একটু স্যার একটু প্রবলেম হয়, যার কারণে মানে রেসপন্স করি না স্যার। বলেন কোন জার্নালটা? স্যার আর জি স্যার এখানে স্যার, এখানে ফ্যাক্টরি স্যালারি ওটা ডেবিটের যে যে স্যার এই যে সাবজেক্টগুলো আছে নিচে স্যার এই যে ডেবিটের ব্রেকিং গুলা স্যার এখানে দেয়া আছে স্যার, এখানে মেডিকেলে আর ইয়েতে স্যার লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সে পেয়েবল কথাটা নাই। আরে ভাই এগুলা তো ডেবিট না, এগুলা তো ডেবিটের সাবসিডি লেজার ব্রেক আপ। ডেবিট তো হলো ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস ডেবিট, আর এগুলো সাবসিডি লেজার। জি স্যার। এটা এখানে হবে বোনাস এক্সপেন্সেস, লিভ ফেয়ার এক্সপেন্সেস, গ্র্যাচুইটি এক্সপেন্স, এগুলো সব এক্সপেন্সেস, আর এইগুলো হলো সব পেয়েবল। তার মানে স্যার এখানে বোনাস পেয়েবল কথাটা কি ভুল স্যার? উপরে যে বোনাস পেয়েবল লিখছিলেন স্যার, হ্যাঁ এটা পেয়েবল না, এটা বোনাস এক্সপেন্সেস হবে। এগুলো তো সব সাবসিডি লেজার। আচ্ছা স্যার। এই মেইন লেজারের এগুলো সাবসিডিয়ারি। এটা তো মেইন লেজারের 2,25,000, সেটার ব্রেকআপে গেলে আমরা এইগুলা পাবো। আর এগুলো তো পেয়েবল হলো ক্রেডিট পাশে গিয়ে, এই যে ক্রেডিট করছে এখানে সব পেয়েবল হবে। বুঝতে পারছেন? তার মানে স্যার আমরা এই ডেবিট সাইডে যেগুলো পেয়েবল লেখা আছে সবগুলো কেটে দিই স্যার তাহলে স্যার? হ্যাঁ ডেবিট সাইডে যেগুলো পেয়েবল লেখা আছে সব কেটে দিচ্ছি স্যার তাহলে স্যার? হ্যাঁ এগুলো হলো আপনার ডেবিটের যে ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস তার ব্রেকআপ। জি স্যার, জি স্যার। তার হইলো সাবসিডিয়ারি লেজার এগুলো।
কেমনে হয়েছে 2,25,000 সেটা এখানে দেখিয়ে দিলাম। জি, স্যার। বোনাস জি, স্যার। এক্সপেন্সেস, লিভ ফেয়ার, এক্সটার্ন এক্সপেন্সেস, গ্রাসরুট এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্সেস, ওয়েলফেয়ার ফান্ড এক্সপেন্সেস, জি স্যার। এগুলো সব এক্সপেন্সেস। জি স্যার। আবার গিয়া যখন ক্রেডিটে লিখবো তখন আবার লিখবো এই যে এখানে গিয়া এই যে সব পেয়াবেল, এগুলো আবার সব পেয়াবেল। জি স্যার। ক্লিয়ার? স্যার জি স্যার, আর এখানে যে শেষেরটার 47,175 টাকার ব্রেকিংটা আগের মতো দেখে আমরা দেখাইনি, তাই তো স্যার? কোনটা? এই যে সেলস কোনটা? স্যালারি হ্যাঁ, এটা তো সেম, এই জন্য আর দেখাই না। আগে দুটো অ্যাকাউন্ট দেখাইনি। জি স্যার। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, এটুকু জানার দরকার ছিল। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ঠিক আছে। সেটা তো আমরা অন্যভাবে লিখতে পারতাম যে ওইগুলা কি বলে তিনটা বোনাস এক্সপেন্সেস গুলো আলাদাভাবে যদি আমরা যদি সাবস্ক্রাইব করে না করতাম তো বোনাস পেয়েবল এগুলোতে তিনটা একসাথে করে এগুলো আলাদা ডিভিডেন্ডে দেখাতে পারতাম। ধরে নেন যে এইগুলো নাই, তাহলে দেখেন সমস্যার সমাধান হয় কিনা। হয় স্যার? ধরেন এইগুলো নাই, আমি লিখি না এগুলো, তাহলে কি বুঝতে অসুবিধা হইতেছে? না স্যার। তাহলে এখন আমারে বলেন 2,25,000 বের করছেন কেমনে? এখানে 47,175 বের করছেন কেমনে? এটা ব্রেকআপ। এখানে 47,175 বের করলেন কেমনে? সিম্পলি জিনিসটাকে যদি আপনারা না বোঝেন তার করার কিছু নেই। তাহলে আবার একটা আলাদা ওয়ার্কিং করে 2,25,000 টাকার জন্য একটা ওয়ার্কিং করতে হবে। এইগুলো ওয়ার্কিং করে যোগ করে তারপর এখানে আনতে হবে। তাহলে 2,25,000 টাকা তো যে খাতা থাকবে সে খুঁজে পাবে না, এই 47,175 খুঁজে পাবে না, এই 3,19,627 খুঁজে পাবে না। সেই জন্য আমি ভিতরে দেখিয়ে দিচ্ছেন, দেখাতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয় তা ধরেন এটা নাই, তাহলে এটা আপনারা ওয়ার্কিং এ 2,25,000 করে নিয়েন। ঠিক আছে? জি স্যার। স্যার ওয়ার্কিং এসে এখানেই তো মনে হয় বেটার। আমি কোন দিকে যাব? স্যার আপনার এটাই মনে হয় ঠিক আছে। ওকে, আমাদের আজকের আমরা এই শেয়ারিংটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আমরা আমাদের তিনটা চ্যাপ্টার আছে, দুইটা হলো থিওরির চ্যাপ্টার এবং একটা হলো অঙ্ক মাঝে মধ্যে আসে, সেই জন্য আমি ভাবছি অঙ্কের চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। থিওরিটা আপনাদের সবাইকে মেইলে মনে হয় মোস্ট প্রবাবলি দেয়া আছে। থিওরি চ্যাপ্টারটা আমরা পরে দেখিয়ে দেবো, এটা সবাইকে মেইলে দেওয়া আছে, ডিটেইলস লেখা আছে, শুধু একবার পড়ে নিলেই হবে। সেই জন্য আমি ভাবলাম যে অঙ্ক চ্যাপ্টারটা একটু করি। এখানে আমরা এটা হলো রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল এর অঙ্ক করতে গিয়ে কিছু আমরা প্রবলেমে পড়ি, সেই জন্য আমরা একটু আলোচনা করতে চাই। এখানে অ্যাকাউন্টস ক্লাসিফিকেশন অফ রিসিভেবল কত রকমের সেটা আমাদের জানা দরকার। সেলসের যে রিসিভেবল সেটা হলো 3 রকমের। একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, এটা ক্রিয়েট ফ্রম ক্রেডিট সেলস। নোট রিসিভেবল ক্রিয়েট ফ্রম ক্রেডিট সেলস। ট্রানজাকশন পেমেন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল বাই এনআর মানে নোট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ও পেমেন্ট হয় নোট রিসিভেবল এর মাধ্যমে, অথবা সরাসরি ক্রেডিট সেলস ও হয় নোট রিসিভেবল এর মাধ্যমে। আরেকটা হলো আদার রিসিভেবল, সেটা সেলস এর জন্য হয় না, ইট ইজ নট নন ট্রেড রিসিভেবল, এটা সেলস এর জন্য হয় না, এটা হয় কোম্পানি ধরেন লোন নিল, কোম্পানির কাছ থেকে কেউ লোন নিল, কোম্পানি তার কাছে টাকা পাবে, হ্যাঁ, অথবা কোম্পানি যদি কোম্পানির কাছ থেকে অন্য কোনো লোক যদি কোনো আপনার কোম্পানি যদি ইনভেস্টমেন্ট করে, যেমন ব্যাংকে ইনভেস্টমেন্ট থাকে, টাকা থাকে, সেখানে যদি ইন্টারেস্ট পায়, সেগুলো ইন্টারেস্ট রিসিভেবল, আপনার আদার রিসিভেবল, সেগুলো হলো এই ক্যাটাগরির ভিতরে পড়বে। যদি কোনো এমপ্লয়ি অ্যাডভান্স নেয় সে অ্যাডভান্সের ক্ষেত্রে। কাজেই শুধুমাত্র সেলস এর ক্ষেত্রে আমরা দুটো রিসিভেবল হবে, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, একটা নোট রিসিভেবল, আর আদার রিসিভেবল হবে অন্য অন্য কারণে। এখন অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমার থাকে প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবলকে তিনটা স্তরে আমরা এগুলাকে রেকর্ড করি। প্রথম হলো
রিকগনাইজিং অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল কে রেকর্ড করা। তো রেকর্ড করা মানে হলো, আমরা আগেই বলেছি যে অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হয় সেলস থেকে। তো সেলস থেকে যেহেতু সৃষ্টি হয়, কাজে একে যদি আমার রিকগনিশন করতে হয়, তাহলে ফার্স্ট জার্নালটাই কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল হবে ডেবিট, আর ক্রেডিট হবে সেলস, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার জি স্যার। রেসপন্স করবেন, রেসপন্স না করলে একবার আমাদের তাহলে একবার cash আপনি debit। বললে বাকি সবাই ইয়েস স্যার বলতে আরো বেশি নয়েজি হয়, এই কারণে চুপ করে থাকা হয়। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল যখন রিকগনিশন করব, দুইটা স্তর, একটা হলো রিকগনিশন, একটা হলো ভ্যালুয়েশন, একটা হলো ডিসপোজিং। রিকগনিশন মানে হলো অ্যাকাউন্টস রিসিভেবল যখন সৃষ্টি হয় সেটাকে রেকর্ড করা, এটাকে বলি রিকগনিশন। আর একটা হলো ভ্যালুইং অফ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হলো যে অ্যাকাউন্টস রিসিভেবল কে মূল্যায়ন করা, অর্থাৎ যেটা আমি ক্রেডিট সেলস এর মাধ্যমে যেটা রেকর্ড করা আছে, সেই টাকাটা আমি পাবো কি পাবো না, এটাকে ভ্যালুয়েশন করা। অর্থাৎ যাদের কাছে আমি বাকিতে বিক্রয় করছি তাদের ক্রাইটেরিয়া বিশ্লেষণ করে আমাকে ঠিক করতে হবে যে আমি টাকা পাবো কি পাবো না। এই ঠিক করাকেই বলা হয় ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। এরপরে ডিসপোজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমি বিক্রি করে দেই অথবা অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমার কাছ থেকে চলে যায়, সেটাকে বলা হয় ডিসপোজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমরা এটাকে কি ফ্যাক্টরিং বলে? জি, ফ্যাক্টরিং মানে ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, মানে থার্ড পার্টির কাছে আপনি বিক্রি করে দিয়ে টাকা নেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকটা এরকমই, অনেকটা আমাদের দেশে খুব কম আছে, দেশের বাইরে আছে, আমাদের দেশে আছে, অনেক অনেক কোম্পানিতে আছে, যেমন ডিপিডিসি তে আছে, ওজো পাটিতে আছে। আমাদের ঢাকাতেও যেমন আমরা যে বিদ্যুৎ বিল গুলা পাই, এগুলা থার্ড পার্টির কাছে দেয়া, তারা বিল করে, তারা করে। তো কিছু কিছু দেখা যাচ্ছে বা শুরু হচ্ছে আর কি। বুঝতে পেরেছি। ওকে, তো আমরা রিকগনাইজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল হলো যে যখন প্রথমে আমি বাকিতে বিক্রয় করলাম, তখন আমার ফার্স্ট জার্নালটাই হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস হলো ক্রেডিট। আমি একটা অ্যামাউন্ট দিয়ে বললাম যে সেলস ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এরপরে যখন সে অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে যদি কোনো এমন হয় যে বিক্রির পরে যদি কোনো রিটার্ন হয় বা সেলস অ্যালাউন্স হয়, সেলস রিটার্ন, সেলস অ্যালাউন্স, এগুলো আমরা আলোচনা করেছি আমাদের থিওরি ক্লাসে আগে, সো দ্যাট এটা নিয়ে আর আলোচনা করব না, কিন্তু আমরা শুধু রেকর্ডিং যে এখানে আলাপ করব যে যখন সেলসটা রিটার্ন হয় বা অ্যালাউন্স হয়, তখন সেগুলো হয়ে যাবে ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল তখন কমে যাবে। বিক্রিত মাল যদি কেউ আমাকে ফেরত দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল হলো ক্রেডিট, আর সেলস রিটার্ন অথবা সেলস অ্যালাউন্স হবে ডেবিট। এরপরে যখন পেমেন্টটা হবে, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হলো আর কিছু মাল ফেরত আসলো, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হলো। এখন ধরেন এখানে 10,000 ডেবিট ছিল, 3,000 ক্রেডিট হলো, তাহলে 7,000 সে পেমেন্ট দেবে। সে 7,000 পেমেন্ট যখন দেবে, তখন আবার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। আর যদি পুরোটাই 7,000 যদি আমাকে পেমেন্ট দেয়, তাহলে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট, আর যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্ট হবে ডেবিট। আর টোটাল ব্যালেন্স যেটা থাকবে সেই টাকাটা অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট। অর্থাৎ প্রথমে হবে সেলস এর মাধ্যমে হবে ডেবিট, তারপরে সেলস হবে ক্রেডিট, এরপরে যদি কোনো রিটার্ন আসে সেক্ষেত্রে রিটার্ন ডেবিট, অ্যালাউন্স যদি থাকে অ্যালাউন্স ডেবিট, এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখানে অ্যাকাউন্টস রিসিভেবলের ডেবিট এবং ক্রেডিটের ব্যালেন্স যে ফিগার, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। সেখানে ধরেন 7,000, এই 7,000 যখন পেমেন্ট দেবে, শুধুমাত্র যদি ক্যাশ বা ব্যাংক দেয় তাহলে ক্যাশ ব্যাংক ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, আর যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। এই হলো আমার রিকগনিশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপরে কি হবে আমাদের? তাহলে
ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা যখন ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল করি নরমালি সেগুলোকে এজিং করে করি। প্রথমে এজিংটা আমি পরে যাব। এজিং এর মাধ্যমে আমরা একটা ফিগার বের করি যে এত টাকা আমরা যে অ্যাকাউন্টস রিসিভেবল যাদের কাছে টাকা পাই তাদের মধ্য থেকে হয়তো এত টাকা পেতেও পারি নাও পেতে পারি। সেই ভ্যালুটা বের করা কি বলা হয় ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। আমি মানুষের কাছে 10,000 টাকা, ধরেন এখানে আমার 7,000 টাকা পাই। এখন আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম যে না 7,000 টাকার মধ্যে হয়তো আমি 1,000 টাকা নাও পেতে পারি, তাহলে আমি পাবো 6,000 টাকা। এই যে 1,000 টাকা নাও পেতে পারি এটা কি বলা হয় ভ্যালুয়েশন করা। ভ্যালুয়েশন করে আমি ঠিক করলাম যে আমার ভ্যালু হলো 6,000 টাকা আর 1,000 টাকা পাবো না। সেটা আমরা নির্ধারণ করি একটা এজিং এর মাধ্যমে। তো এজিং এটা আমরা পরে আলোচনা করব, উদাহরণ দিয়ে দেখাবো। শুধুমাত্র আমরা রেকর্ডিংটা আগে দেখে নেই যে যখন ভ্যালুয়েশন করে আমরা ঠিক করলাম যে 6,000 টাকা পাবো 1,000 টাকা পাবো না, এটাকে দুটো পদ্ধতিতে আমরা রেকর্ড করি। একটা হলো অ্যালাউন্স মেথড আর একটা হলো রাইট অফ মেথড আর ডাইরেক্ট মেথড। অর্থাৎ আমরা যখন ভ্যালুয়েশন করার পরে ঠিক করতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি যে আমি এত টাকা পাবো কি পাবো না, সেটাকে আমি দুই ভাবে রেকর্ড করতে পারবো। একটা হলো অ্যালাউন্স মেথড পদ্ধতি আর একটা হলো ডাইরেক্ট অর রাইট অফ মেথড পদ্ধতি। নরমালি আমরা অ্যালাউন্স মেথড পদ্ধতি ফলো করি এবং অঙ্ক আসে অ্যালাউন্স মেথডে, আর ডাইরেক্ট মেথড খুব কমই আসে বা আসেও না। কিন্তু আমাদের জানতে হবে যে ডাইরেক্ট মেথড কোনটা বা রাইট অফ মেথড কোনটা। সো প্রথমে হলো অ্যালাউন্স মেথড। অ্যালাউন্স মেথডটা কি, প্রথমে আমরা রেকর্ড করব যে কতটুকু আমি ওই ভ্যালুয়েশন করে আমি কতটুকু পাবো না। এখন ধরেন যে ওই যে একটু আগে যে দেখলাম যে 7,000 টাকা আমি মানুষের কাছে পাই, সেখান থেকে ভ্যালুয়েশন করে দেখলাম যে 1,000 টাকা আমি পাবো না। এই যে আমি 1,000 টাকা পাবো না ভাবতেছি বা মূল্যায়ন করলাম, এটা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের একটা খরচ বা লস। সেটাকে আমরা এই নামে ডেবিট করি, ব্যাড ডেট এক্সপেন্সেস অর আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস অর ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস অর ইরিকভারেবল ডেট এক্সপেন্সেস। যে কোনো একটা নাম দিয়ে আমরা ডেবিট করি। কোন নামটা আমি দিব সেটা আমার কোশ্চেনের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমে যে নামগুলা আগের থেকে ইউজ করা থাকবে সেই নামটাই আমি ইউজ করব। যদি থাকে ব্যাড ডেট এক্সপেন্সেস তাহলে আমি ব্যাড ডেট এক্সপেন্স ইউজ করব। যদি কোশ্চেনে দেখি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস তাহলে এই নামটাই আমি ইউজ করব। কাজে আমি দেখব যে কোশ্চেনে যে প্রবলেম দেয়া থাকবে সেখানে কোন নামটা ইউজ করেছে। যেই নামটা ইউজ করবে সেই নামটাকে আমি ডেবিট করব। অর্থাৎ এটা এক্সপেন্সেস, এটা এক ধরনের কোম্পানির খরচ বা লস। এখন ওই 1,000 টাকাটা আমি কি করব অ্যালাউন্সে নিয়ে নেব। অ্যালাউন্স একটা কমন নাম, অ্যালাউন্স ফর এটুকু হলো কমন নাম। এখানে যে ডেবিট হবে পরবর্তী পর্যায়ে তার নামটা লিখতে হবে। যেমন এখানে অ্যালাউন্স ফর, এখানে যদি ডেবিট হয় ব্যাড ডেট এক্সপেন্সেস তাহলে এখানেও ফরের পর লিখতে হবে ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এখানে যদি হয় আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস তাহলে আমরা লিখবো অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। যদি এখানে হয় ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্স আমরা লিখবো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। সো দ্যাট অ্যালাউন্স ফর এটুকু হলো কমন, সবার জন্য অ্যালাউন্স ফর কমন। ডেবিট যাকে করব সেই নাম দেখে আমি অ্যালাউন্সের পরে সেই নামটা লিখবো। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? ওকে স্যার ওই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট, এই ব্যাড ডেবিটের পর তো স্যার এক্সপেন্স দেওয়া লাগবে না। এই যে যেটা ক্রেডিট সাইডে আসতেছে উপরটা তো ডেবিট, যেটা ওটা তো এক্সপেন্স সেন্টেন্সের সাথে থাকতেছে। আর পরেরটা কি স্যার এক্সপেন্স থাকবে না ওই ব্যাড ডেবিট পর্যন্ত থাকবে? অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট পরেরটা তো অ্যালাউন্স, ওটা হলো এক্সপেন্সেস আর এটা হলো অ্যালাউন্স। অ্যালাউন্স তো নাম দিলামই, নামটা একটু আগে লিখলাম। জি স্যার বুঝতে পারছি স্যার। না তারপর দুটো জিনিস তো এক জায়গায় থাকতে পারে না। জি স্যার এক্সপেন্সেস এর এগেইনস্ট অ্যালাউন্স। জি স্যার ওকে স্যার।
এরপরে অনেক সময় দেখা যায় যে আমরা এই একটা নির্দিষ্ট সময়ের পরে যে ফিগারটা আমরা এখানে ডেবিট বা ক্রেডিট করলাম, অঙ্কে অনেক সময় বলা হয় যে এটা মুছে ফেলতে হবে, মানে অর্থাৎ এটার আশা নাই। এখানে অ্যালাউন্স করা হলো আশা জীবিত রাখা, তাকে একটা অ্যালাউন্সের মাধ্যমে জীবিত রাখা, যে সে যদি কখনো টাকা দেয় তাহলে আমরা আবার এটার মাধ্যমে টাকা রিসিভ করতে পারবো, সেই জন্য একটা অ্যালাউন্স করে রাখা। কিন্তু যখন রাইট অফ বলবে যে মুছে ফেলো, তখন বুঝতে হবে যে তার কাছ থেকে আর টাকা পাওয়া যাবে না। যখনই এই সিদ্ধান্ত হবে, তখন যেহেতু এখানে খরচটা আগেই বুকিং করে ফেলছি, ডেবিট করে ফেলছি, তার এগেনস্ট আমি অ্যালাউন্স করেছি, কাজেই আমাকে আবার এই অ্যালাউন্সকে ডেবিট করতে হবে। তাহলে এখানে অ্যালাউন্স ক্রেডিট হলো, এখানে অ্যালাউন্স ডেবিট হয়ে গেল, তার অ্যালাউন্স আপনার নীল হয়ে গেল। অন দি আদার হ্যান্ড এখানে ডেবিট এক্সপেন্সেস কিন্তু আগেই হয়ে গেল। এখন যেহেতু আর পাওয়া যাবে না, রাইট অফ মুছে ফেলতে হবে, সেই ক্ষেত্রে আমি যার কাছে পাইতাম তার নামটা মুছে ফেলবো, সে হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল তখন হবে ক্রেডিট। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কিন্তু অঙ্ক করার সময় কিন্তু জি স্যারটা আর থাকে না। আমরা একটু পরে অঙ্ক করবো, তখন দেখবো কিন্তু একজনও করতে পারতেছে না। কাজে মনে রাখবেন, যখন রেকর্ডিং করবো তখন জানা হলো ডেবিট, অ্যালাউন্স, ক্রেডিট। যখন মুছে ফেলতে হবে তখন অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্রেডিট। তখন কিন্তু আর কোশ্চেন করতে পারবেন না। এখন কিন্তু সবাই বলতেছেন জি স্যার। আমরা একটু পরেই প্রবলেম সলভ করবো। ওকে, স্যার রেকর্ডিং এর প্রথম জার্নালটা একবার বলবেন? সবাই বললেন যে হ্যাঁ স্যার বুঝেছি, এরপরে গেলাম রাইট অফে। এখন রাইট অফে বললেন সবাই বুঝেছি, এখন আবার বলছে রেকর্ডিং বুঝাই দিন স্যার। স্যার বুঝলেন স্যার একবার? স্যার রেকর্ডিং এ যেহেতু ডেবিটে আছে আপনার ব্যাড ডেট, তাহলে আপনার রাইট অফ করার সময় স্যার, ক্রেডিট করার সময় স্যার ব্যাড ডেট এক্সপেন্স না হলে পরে তো দুইটা আপনার লেজার থেকে তো আউট হবে না স্যার। অন্য নামে যখন আসতেছে অ্যাকাউন্ট রিসিভেবল, যদি অ্যাকাউন্ট রিসিভেবল একটা কমন জিনিস, কিন্তু ওই ব্যাড ডেট এক্সপেন্সের ঘর থেকে যদি আমি ক্রেডিট করতাম রাইট অফে, তাহলে পরে তো স্যার জিরো হতো। স্যার এখন রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল জিনিসটা ক্রিয়েট হয়ে গেল, জিনিসটা তো মুছে হলো না, এটা তো অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাক করে চলে গেল। আমি আগেই বলেছি যে টাকাটা আমি পাবো না, সেটা তো আমার এক ধরনের লস না নাকি? আমি এক লোকের কাছে 5,000 টাকা পাইতাম, এখন হিসাব করে দেখলাম 1,000 টাকা পাবো না। যেইটা পাবো না সেইটা আইদার সেটাকে আমি লস বলবো অথবা এক্সপেন্সেস বলবো। তা আমরা সেটাকে এক্সপেন্সেস নাম দিয়েছি, ব্যাড ডেট এক্সপেন্সেস। পাবো না, আমার লস হয়ে গেছে, 1,000 টাকা পাবো না, সেটা আমি অ্যালাউন্সের মাধ্যমে ডেবিট করেছি। এখন আমাকে বলছে যে যার কাছে তুমি 1,000 টাকা পাইতা তার নামটাই মুছে ফেলো। তো যেহেতু ওই 1,000 টাকা অ্যালাউন্সের মাধ্যমে ক্রেডিট করা আছে, সেই জন্য আবার ডেবিট করলাম। অ্যালাউন্স নীল হয়ে গেল। যার কাছে টাকা পাইতাম তার নাম আমার খাতায় লেখা আছে, তার নামটা আমি মুছে ফেললাম, ক্রেডিট করলাম। তার মানে এখানে শুধু একটাই থাকলো ডেবিট, সেটা হলো এক্সপেন্সেস। এক্সপেন্সেস ডেবিট সবসময় থাকবে, কারণ এটা তো আমার লস, একে তো আর মোছা যাবে না। মুছতে গেলে তো এই 1,000 টাকা আবার পাইতে হবে আমাকে। 1,000 টাকা তো আমি পাই না এখনো, ওটা তো আমার লস। ক্লিয়ার সবাই? অথবা স্যার এটা পরবর্তীতে বোঝাও যাবে না যে আমার মানে কতটুকু পরিমাণ আমি ব্যাড ডেটটা রেকর্ড করছিলাম। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝেছি? জি স্যার, একটু থিওরিটিক্যাল কোশ্চেন আছে স্যার, যে অ্যালাউন্সটা কি স্যার আমার প্রভিশনের মতো? প্রভিশন ফর ব্যাড ডেট আর অ্যালাউন্স কি এক জিনিস? এটা আমাদের সেকেন্ড ক্লাসের ছিল, এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম। অ্যালাউন্স, রিজার্ভ, প্রভিশন অল আর দি সেম থিং। আপনি এখন লাস্ট ক্লাসে এসে সেই একই কোশ্চেন করলেন। জি স্যার,
মানে এখানে এখানে নামটা তো স্যার আমার প্রভিশনাল ফর ব্যাড ডেটও বলতে পারতাম, একই কথা স্যার, বুঝতে পারছি। আমি আগেই বলেছি যেই নামে এক্সপেন্সেস ডেবিট এখানে ডেবিট করব ঠিক সেম নামটাই আমি এখানে রাখবো, শুধুমাত্র অ্যালাউন্স ফরটা কমন থাকবে। এখানে যাকে ডেবিট করব এখানে তাকে ক্রেডিট করব, শুধু অ্যালাউন্স ফরটা কমন থাকবে প্রতিটা জায়গায়। এখানে যদি ব্যাড ডেট করি এখানে ব্যাড ডেট করব, এখানে যদি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্স করি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্স করব। কারণ কোশ্চেনে এক এক জায়গায় এক একটা নাম ইউজ করে, আমরা সেই নামগুলো এখানে ডেবিট এবং সেই ডেবিট অনুসারে ক্রেডিট করব। তারপর আমরা মুছে ফেলবো, মুছে ফেলতে গেলে যার নাম লেখা আছে তার নামটা ক্রেডিট করতে হবে, তার নামটা আছে অ্যাকাউন্টস রিসিভেবলের ভিতরে। এইবার যদি এমন হয় যে যার কাছে আমরা এতক্ষণ যে মুছে ফেললাম বা টাকা পাবো না ভাবছিলাম, হঠাৎ করে দেখা গেল যে সে টাকা দিবে, হঠাৎ সে কোম্পানিতে আসলো যে না সে টাকা দিয়ে দেবে, তাহলে আমাদের কি করতে হবে? এই এন্ট্রির মাধ্যমে আমরা তার নামটা মুছে ফেলছিলাম, যেই এন্ট্রির মাধ্যমে আমি নামটা মুছে ফেলছিলাম সেই এন্ট্রিটা আগে করতে হবে, তার নামটা আবার লিখতে হবে খাতায়, খাতায় লিখতে হলে আবার অ্যাকাউন্ট রিসিভার ডেবিট করতে হবে আর এইটাকে ক্রেডিট করতে হবে। যেই এন্ট্রি দিয়ে আমি তার নামটা মুছে ফেলছিলাম, যখন জানতে পারলাম যে সে টাকা দিবে তখন আবার সেম এন্ট্রি উল্টা করে তার নামটা আমি রেকর্ড করলাম। ক্লিয়ার সবাই? স্যার সেই ক্ষেত্রে তাহলে স্যার উপরে যে ব্যাড ডেট এক্সপেন্সটা স্যার রয়ে গেল স্যার, এটা স্যার তাহলে কি স্যার হ্যাঁ উপরে যে স্যার যে ব্যাড ডেট এক্সপেন্সটা স্যার আপনি স্যার রেখে দিলেন যে এটা তো আর এক্সপেন্সটা স্যার হচ্ছে না, এটা তাহলে স্যার টাকা যদি রিকভারি হয়ে যেত। আপনি কি কখনো এই ক্লাস থেকে বিচ্যুত ছিলেন এই এটুকুর মধ্যে? না স্যার আমি তো এই 1 মিনিট না 2 মিনিট আগেও বলেছি এইটা। অনেকেই কোশ্চেন করছিল যে এটা তো ডেবিট থেকে যাচ্ছে, তার উত্তর তো বলেছিলাম আমি, তখন কি খেয়াল করেননি? না স্যার এটা আমি খেয়াল করেছিলাম স্যার, ব্যাড এক্সপেন্সটা থেকে যাবে এটা স্যার আপনি বলেছিলেন যে হ্যাঁ এটা হবে না, শুধু অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট হবে কিন্তু এটা ডেবিট হিসেবে থেকে যাবে। কিন্তু স্যার যখন টাকাটা আদায় হচ্ছে স্যার তখন তো স্যার টাকাটা আমার হয়ে যাচ্ছে, তাহলে স্যার ওইটা ডেবিট হিসেবে থাকার প্রয়োজন আছে স্যার? হ্যাঁ এটা তো ডেবিট হয়েই রইলো, ডেবিটের মাধ্যমে এক্সপেন্স, ডেবিটের মাধ্যমে মানে আমার খরচ, খরচ মানে আমার এখানে ইনকাম কমে গেছে। নাও একটা নির্দিষ্ট সময়ের পরে যখন জানতে পারলাম যে সে টাকা দিবে, তখন তার নামে আবার আমি ডেবিট করলাম, তার নামটা আবার লিখলাম, আর এখানে যেই এন্ট্রি দিয়ে তাকে ক্রেডিট করেছিলাম সেই এন্ট্রি আবার লিখলাম, ক্রেডিট করলাম, যেখানে ডেবিট করেছিলাম সেটাকে ক্রেডিট করলাম। এরপরে সেই ভদ্রলোক টাকা যখন আমাকে দিবে তখন ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব, তার নামটা আবার মুছে ফেলবো, এই যে আবার মুছে ফেলছি। এখন আপনার যে কোশ্চেন ছিল স্যার এখানে প্রথম যখন রেকর্ডিং করেছিলাম, জি জি বলেন আপনি শেষ করেন। তো এখন যেই কোশ্চেনটা বা যেই কনফিউশনটা আপনাদের সবাই মনে হচ্ছে যে ওই ডেবিট থেকেই যাবে, ডেবিট তো থাকবেই, কারণ এটা তো আমি প্রথম লস মনে করছিলাম, সেই জন্য এক্সপেন্সেসে বুকিং করেছি। নাও তার নামটা কেটে দিচ্ছি, আবার সে টাকা দেবে আবার তার নামটা লিখেছি, আবার সে টাকা দিয়েছে আবার তার নামটা কেটে দিয়েছি। এখন এইখানে আমার একটা ক্রেডিট নতুন হয়ে গেল, কারণ এর আগে যখন ক্রেডিট হয়েছিল সেই ফিগারটা এখানে ক্রেডিট হয়েছিল, এখানে আমি ডেবিট করেছি, এখানে নীল হয়ে গেল। এখন আবার আমি যখন তার নামটা লিখলাম তখন আবার এখানে ক্রেডিটটা নতুন করে হয়ে গেল। সো দ্যাট
যখন সে টাকা দিল, এই যে আমি যে এক্সপেন্সেস কে ডেবিট করেছিলাম, এই এক্সপেন্সেস ডেবিট মানে হলো ইনকাম কমে যাওয়া নাকি? এক্সপেন্সেস ডেবিট মানে কি? ইনকাম কমে যাওয়া। ইনকাম কমে যাওয়া। এখন যেহেতু সে টাকা দিয়েছে, আমি অ্যালাউন্সের মাধ্যমে আবার ক্রেডিট করেছি, এখন ফাইনালি আমি কি করব, এই অ্যালাউন্স কে আবার ডেবিট করে ইনকাম স্টেটমেন্ট কে ক্রেডিট করে দেব, মানে ইনকাম আবার বেড়ে যাবে। তার মানে এই যে ডেবিটের মাধ্যমে ইনকামটা কমে গেছিল, এখন আবার ক্রেডিটের মাধ্যমে ইনকামটা সমান হয়ে গেল, লাভও হয়নি লসও হয়নি। এবার বুঝতে পেরেছেন? স্যার ওই আপনি স্যার যেটা বললেন স্যার ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে স্যার ওই জার্নালটা স্যার কোনটা হবে স্যার তাহলে? ওই জার্নালটা এখানে করা হয়নি। ওই জার্নালটা যখন আমরা ওই বছরের শেষে যখন আমি অ্যাডজাস্ট করব, তখন এই অ্যালাউন্স কে আমি ডেবিট করব, ইনকাম স্টেটমেন্ট কে ক্রেডিট করব, কিন্তু নরমালি অঙ্কে সেটা থাকে না দেখে আমি এখানে দেইনি। নরমালি অঙ্কে থাকে না, যেভাবে অঙ্কে থাকে আমি সেইভাবেই সাজিয়েছি। স্যার আমরা যখন রেকর্ডিং করেছিলাম তখন রেকর্ডিং সময় ব্যাড ডেট যখন আমরা ডেবিট করেছি, তার আগে একটা ছিল তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, ব্যাড ডেটে স্যার ক্রেডিট হবে না স্যার? যে পোর্শনটুকু আমার স্যার 5,000 টাকার মধ্যে স্যার 4,000 টাকা ঠিক আছে, 1,000 টাকা আমার ব্যাড ডেট, ওখানে একটা জানানো হবে না স্যার যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 1,000 টাকা ডেবিট হয়ে এটা এখানে ব্যাড ডেটে 1,000 টাকা ক্রেডিট হবে? এই যে জার্নাল তো করলাম, এই যে ব্যাড ডেবিট টু অ্যালাউন্স। না না না, তার আগে এর আগে ব্যাড ডেট হচ্ছে, আমি বলতেছি যে ব্যাড ডেটের টাকাটা আসার আগে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকাটা আসতেছে না স্যার? অ্যাকাউন্ট রিসিভেবল সাপোজ 5,000 টাকা ছিল, 5,000 টাকার মধ্যে আমার 1,000 টাকা ব্যাড ডেট বা যেটা আমি পাবো না, মানে সন্দেহ করতেছি পাবো না, তো ওই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওই 1,000 টাকা ডেবিট হয়ে ব্যাড ডেটে ক্রেডিট হবে না 1,000 টাকাটা স্যার? এই ব্যাড ডেট তো ডেবিটই হলো। না 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 স্যার, আমি ব্যাড ডেট তো ডেবিট হইছে, কিন্তু তার আগে এর আগের পোর্শনটা কি হবে স্যার? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওই 1,000 টাকাটা ডেবিট হয়ে ব্যাড ডেটে ক্রেডিট হবে না স্যার? এটা করার আগে জার্নালটা বলেন তো কি বলছেন, যে জার্নালটা বলেন। অ্যাকাউন্ট রিসিভেবলের যে আমি যে টাকাটা পাবো না, সাপোজ 5,000 মধ্যে 1,000 টাকা আমি পাবো না, তো এই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ডেবিট হবে 1,000 টাকা ডেবিট হয়ে ব্যাড ডেট ওই 1,000 টাকা ক্রেডিট হবে না স্যার প্রথমে? এই জার্নালটা ঠিক আগে এই আটটা জার্নাল হবে না স্যার? জার্নালটা আপনি স্পষ্টভাবে বলেন আরেকবার, আমাকে বোঝানোর দরকার নাই, শুধু জার্নালটা বলেন। জার্নালটা হবে স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্যাড ডেট ক্রেডিট, ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট। ব্যাড ডেট এক্সপেন্সেস ক্রেডিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তার মানে আপনি এতদিন যে 29টা ক্লাস করছেন, আপনার কোনো কনসেপ্টই দাঁড়ায় নেই। কেন বললাম? কারণ আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করছেন, মানে অ্যাকাউন্টস রিসিভেবল আবার বাড়াই দিলেন আরো। আমি বলতেছি পাবো না, আর আপনি বলতেছেন আরো পাবো। আপনি তো এই জার্নালে গেছেন, এটাতে গেছেন, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করছেন, মানে অ্যাকাউন্টস রিসিভেবল আরো বাড়াই দিয়েছেন আপনি। বাড়াই দিয়া ব্যাড ডেট এক্সপেন্সেস ক্রেডিট করছেন, মানে ইনকাম কেও বাড়াই দিয়েছেন। কনসেপ্টটা 200% মিস কনসেপ্ট আপনার। আপনি তো অ্যাকাউন্টস রিসিভেবল বাড়িয়ে দিয়েছেন না, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ানোর সুযোগ নাই, অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে। স্যার যেহেতু আমি 1,000 টাকা পাবো না, কাজে অ্যাকাউন্টস রিসিভেবল কমবে, বাড়বে না। আপনি তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করছেন, মানে বাড়িয়ে দিয়েছেন, আর ব্যাড ডেট কে ক্রেডিট করছেন, মানে ব্যাড খরচকে ক্রেডিট করা মানে ইনকাম বেড়ে গেছে। এটা কনসেপ্টটা 100% ভুল। আর আমরা আগেই বলেছি ইট ইজ অ্যালাউন্স মেথড। আমরা বলেছি যে ভ্যালুয়েশন করার পরে আমরা দুইটা পদ্ধতিতে আমরা রেকর্ড করতে পারি, একটা হলো অ্যালাউন্স মেথড আর একটা হলো ডাইরেক্ট মেথড বা রাইট অফ মেথড। আমরা এখন পড়তেছি অ্যালাউন্স মেথড, প্রথমটা পড়তেছি। এখানে প্রথম এন্ট্রিটাই হবে খরচ ডেবিট আর অ্যালাউন্স ক্রেডিট। যখন আমি ভাবলাম যে পাবো না, আমি তখন খরচে বুকিং করে ফেললাম। এরপরে যখন আমাকে বলবে যে না আদৌ পাওয়া যাবেই না, যখন কনফার্ম করবে যে না তার নামটাই মুছে ফেলো, তখন আমি তার নামটা মুছে ফেলছি, তাকে ক্রেডিট করেছি। যেই নামে অ্যালাউন্স হিসাবে তাকে কিছুটা হলো, তাকে আমরা হিসাবের স্বার্থে আমরা অ্যালাউন্স করে রেখেছিলাম, সেটাকে আবার ডেবিট করে দিলাম। তার মানে আমার খাতা সব নীল হয়ে গেল। নীল হয়ে শুধুমাত্র একটা এক্সপেন্সেস ডেবিট হলো, এই কারণে যে এটা আমার লস হয়েছে সেই জন্য।
নাও আমরা আবার যদি তার কাছ থেকে টাকা পাই, তখন এই যে জার্নালের মাধ্যমে তার নাম মুছে ফেলছিলাম, সেই একই জার্নাল দিয়া উল্টা করে তার নাম আবার লিখবো খাতায়। আমরা যদি এখানে না বুঝি তাহলে কিন্তু অঙ্কে গিয়া কেউই পারবো না। ওকে, তাহলে আমি এখানে তার নামটা আবার লিখলাম, যেহেতু তার নাম ছিল না মুছে ফেলছিলাম, এখন আবার লিখলাম। এখন তার কাছ থেকে নগদ টাকা যখন দেবে তখন ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, আর তার নাম আবার ক্রেডিট হবে, আবার মুছে ফেলবো। একটু আগে ডেবিট করেছিলাম, এখন আবার ক্রেডিট করব। এখন যদি কারো কনফিউশনই থাকে, এই এক্সপেন্সেস ডেবিট তো থেকেই গেল, তাহলে আমরা সেটাকে বোঝানোর জন্য আমরা বলবো যে অ্যালাউন্স কে আবার ডেবিট করবেন আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট করবেন, তাহলে ওই এক্সপেন্সেসটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু সেটা নরমালি কোনো জানার দরকার হবে না, বা নরমালি আমরা করিও না। কি বলেন স্যার? একটু আগে ওই যে একজন যদি বলতেছিলেন স্যার যে রেকর্ডিং এর ক্ষেত্রে আমার কাছে স্যার যেটা মনে হলো যে স্যার 5,000 টাকা রিসিভেবল হবে, সেখান থেকে স্যার 1,000 টাকা স্যার ব্যাড ডেট হয়ে গেছে, কিন্তু 4,000 টাকা যে রিসিভেবল হলো স্যার সেটাকে হয়তো উনি বলেছেন। কিন্তু এখানে স্যার রেকর্ডিং যেটা হচ্ছে যে 5,000 টাকা পুরোটাই আমার ব্যাড ডেট হিসেবে ট্রিট করা হচ্ছে, যার কারণে এই জানাটা হচ্ছে। বুঝলাম না, আবার বলেন তো। স্যার এখানে হচ্ছে ওই ব্যাড ডেটের রেকর্ডিংটা যেভাবে হচ্ছে স্যার, যেমন 5,000 টাকা আমার রিসিভ হচ্ছে, 5,000 টাকা পুরোটাই স্যার আমার ব্যাড ডেট হিসেবে রেকর্ড হচ্ছে, কারণ 5,000 টাকা আমার আসবে না। কিন্তু যদি এমন হতো যে 5,000 টাকার ভিতরে 4,000 টাকা আমি পেয়েছি, 1,000 টাকা আমার ব্যাড ডেট, সেক্ষেত্রে স্যার হয়তো উনি যেটা বলতে চেয়েছিল স্যার, হয়তো 4,000 টাকা আমার অ্যাকাউন্ট রিসিভেবল, 1,000 টাকা স্যার আমার ব্যাড ডেট, এটা স্যার হতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে 5,000 টাকা ছিল, তার মধ্যে 4,000 টাকা পাবো, 1,000 টাকা পাবো না, সেটা বলতে চাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো আমি এতক্ষণ বুঝাইলাম। আপনি বলছেন 5,000, আমি বললাম হয়তো 10,000, কথা তো একই, টাকা তো কিছু আসে যায় না। না, টাকা আসে যায় না স্যার, কিন্তু হচ্ছে যে এই 5,000 টাকার ভিতরে 4,000 টাকা যেটা রিসিভেবল স্যার, সেটা তো স্যার একটা সেটা তো জার্নালে এখনো পাই নাই, সেটা তো রয়েই গেছে। সেই 4,000 টাকা তো এখনো পাই নাই, সেটা তো রয়ে গেছে। আমার তো যে 1,000 টাকা পাবো না সেইটা জার্নাল করতেছি, তো এই যে ভ্যালুয়েশনে জার্নাল করতেছি, ভ্যালুয়েশন করে দেখলাম 1,000 টাকা পাবো না, যেটা পাবো না সেইটা জার্নাল করতেছি, সেটা জার্নাল করতেছি স্যার। এখনো বোঝেননি? না স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, যেটুকু পাবো না সেইটুকু এই 1,000 টাকার জার্নাল করতে, 4,000 টাকা তো থেকেই গেল, ও যখন দেবে, আবার যদি না দেয় আবারও এই জার্নাল করব। এখন পর্যন্ত বুঝতেছি যে 1,000 টাকা দিবে না, সেই জন্য 1,000 টাকার জার্নাল করলাম ধরেন এইটা। আবার যদি 1 বছর পরে দেখি যে না ওই 4,000 টাকাও দেবে না, তখন আবার 4,000 টাকা এই এন্ট্রি করবো। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা তিনটা স্টেপ দেখলাম অ্যালাউন্স মেথডে। একটা হলো রেকর্ডিং, একটা হলো রাইট অফ, একটা হলো রিকভারি। আমরা কি তিনটা স্টেপ বুঝতে পেরেছি? আমাদের কাছে তিনটা স্টেপ কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, হ্যালো স্যার। নাও আমরা আরেকটা মেথড বলছিলাম এখানে, এই যে ডাইরেক্ট মেথড অথবা রাইট অফ মেথড বলছি। এই মেথডে যদি আমি দেখি যে 1,000 টাকা পাবো না, তাহলে সরাসরি আমি এখানে এই ব্যাড ডেট এক্সপেন্সেস কে ডেবিট করব, আর অ্যাকাউন্টস রিসিভেবল কে ক্রেডিট করে মুছে ফেলবো, তার নামটা একবারে ডাইরেক্ট মুছে ফেলবো। এটাকে বলে ডাইরেক্ট বা রাইট অফ মেথড। নরমালি এই মেথডে অঙ্ক আসে না বা আমরা করবো না, কিন্তু আমরা জেনে রাখলাম যে এটাকে বলা হয় ডাইরেক্ট বা রাইট অফ মেথড, যেটা সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করে ফেলবো, আর ব্যাড ডেট এক্সপেন্সেস কে বা আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস বা ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস অর ইরিকভারেবল ডেট এক্সপেন্সেস, এটাকে আমি ডেবিট করব আর অ্যাকাউন্টস রিসিভেবল কে ক্রেডিট করব, মানে তার নামটা মুছে ফেললাম। এটাকে বলা হয় রাইট অফ, মুছে ফেলা। রাইট অফের অর্থ হলো মুছে ফেলা, মানে অ্যাকাউন্টস এর বই থেকে তার নামটা মুছে ফেলা। আমরা এই যে ক্রেডিট করে মুছে ফেললাম, ক্রেডিট করাই মানে তার নামটা নীল হয়ে গেল।
এরপরে এই ডিসপোজিং অফ অ্যাকাউন্টস হিসেবে নরমালি কোনো অঙ্ক আসে না, আমরা এটা নিয়ে আলোচনা করে অযথা সময় লস করব না। এটা হলো যদি আমরা বিক্রি করে দেই সেই ক্ষেত্রে, তো আমরা নরমালি এই ধরনের আমরা অঙ্ক আসে না। আমার এখন আপাতত এটা বুঝাতে গেলে 10 মিনিট সময় লাগবে, আমরা সেটাকে অন্যদিকে ব্যয় করি। দেন অনেক সময় অঙ্কে থাকে ক্রেডিট কার্ড সেলসে অনেক সময় জার্নাল থাকে, ক্রেডিট কার্ডে সেল। এখন তো বর্তমান জমানায় ম্যাক্সিমাম ক্রেডিট কার্ডে সেল হয়। আমরা যদি দেখি অঙ্কেতে ভিসা এবং মাস্টার কার্ড, তাহলে আমরা ভাববো ইটস এ ক্যাশ সেলস। আমরা যদি দেখি অঙ্কেতে আমেরিকান এক্সপ্রেস কার্ড, তাহলে আমরা ভাববো ইটস এ ক্রেডিট সেলস। এই দুইটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, যে ভিসা না মাস্টার্স না আমেরিকান এক্সপ্রেস। সো দ্যাট যদি ভিসা এবং মাস্টার্স হয়, আমরা ক্যাশ এন্ট্রি যেভাবে করি সেভাবে করব, ক্যাশকে ডেবিট করব আর সেলসকে ক্রেডিট করব। নরমালি কার্ডে যখন সেল হয়, তখন যিনি সেল করেন সে একটা কমিশন পায়, সেটাকে আমরা সার্ভিস চার্জ বা এক্সপেন্স হিসাবে ডেবিট করি। অর্থাৎ মানে কার্ডের মাধ্যমে সেল করার কারণে অ্যাকচুয়ালি যার কার্ডটা, যে ব্যাংকের কার্ড, সেই কার্ড থাকার কারণেই এই যিনি বিক্রি করলেন সে বিক্রি করতে পারলো, আর তা নাহলে হয়তো সে বিক্রি করতে পারতো না, তার কাছে ক্যাশ নাই, আছে কার্ড। কার্ডটা না থাকলে সে হয়তো বিক্রি করতে পারতো না। আমরা অনেক সময় দেখি গিয়া জিজ্ঞেস করি যে ভাই কার্ড এলাও কিনা, যখন বলে না কার্ড এলাও না, দেখা যায় আমরা চলে আসি কারণ আমার কাছে ক্যাশ নাই, তাহলে সেলটা হলো না। আর যদি বলে হ্যাঁ কার্ড এলাও, তাহলে কিন্তু আমরা কার্ডে অনেক সময় ক্রয় করি বা আমরা সার্ভিস রিসিভ করি, সেক্ষেত্রেই সেলসটা হয়। এই জন্যই যার কার্ড সে একটা কমিশন পায়, সার্ভিস চার্জ সেই 5 টাকা পাবে, আর আপনি বিক্রি করে আপনি পাবেন 95 টাকা। ইটস এ ক্যাশ সেলস। আর যদি আমেরিকান এক্সপ্রেসে হয়, সেম এন্ট্রি, শুধু এখানে ক্যাশে জায়গা হবে আমেরিকান এক্সপ্রেস, অর্থাৎ ওই ব্যাংকের কাছে আপনি 95 টাকা পাবেন। আর এই ভিসা বা মাস্টার কার্ড সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা জমে যায় বিধায় আমরা এটাকে ক্যাশ অ্যাকাউন্ট বলি। এই জন্য আমরা বলছি ক্যাশ ডেবিট, আর এখানে বলছি আমেরিকান এক্সপ্রেস ডেবিট, কারণ ওই ব্যাংকের কাছে আপনি পাবেন, এখনো ব্যাংক আপনাকে টাকা দেয়নি। আর বাকি সব সেম থাকবে, সেলস ক্রেডিট থাকবে, কমিশনও ডেবিট থাকবে, আর যে টাকা আপনি নেট পাবেন সেটা ওই ব্যাংকের কাছে পাবেন। সেজন্য আমরা আমেরিকান এক্সপ্রেসকে ডেবিট করেছি। ক্লিয়ার সবাই? সার্ভিস চার্জ যে এক্সপেন্সেসটা, সেটা বলে যার কার্ড সে পাবে, দ্যাট মিন্স ব্যাংক পাবে। হ্যাঁ, মানে এটা আমার জন্য, আমি তো একটা কোম্পানি হইয়া এন্ট্রি করতেছি, যে আমার জন্য এক্সপেন্সেস, ব্যাংকের জন্য ইনকাম। জি, এই জন্য আমি এই যে সেলসটা আমার ইনকাম, এই জন্য এক্সপেন্সেসটা আমি ডেবিট করেছি। অর্থাৎ আমি অ্যাকচুয়ালি 100 টাকা বিক্রি করলো, আমি পাবো 95 টাকা। জি, বুঝতে পারছি। স্যার তাহলে যার কার্ড তার থেকেই তো টাকাটা কাটা উচিত ছিল, তাই না স্যার? কারণ হ্যাঁ স্যার যার কার্ড তার থেকেই তো চার্জটা করা উচিত ছিল, কিন্তু এখন আমাদের থেকে কেন কাটা হলো? আমি একটা উদাহরণ দিয়েছি, তখন খেয়াল করেননি? বুঝতে পারিনি আসলে। আপনি একটা দোকানে ঢুকলেন কার্ড নিয়ে, আপনার কাছে কোনো নগদ নাই, কার্ড নিয়ে ঢুকলেন, ঢোকার পরে দোকানের যে মালিক সে বললো ভাই আমি কার্ডে বিক্রি করি না, তাহলে কি আপনি কিনতে পারবেন না চলে আসবেন? চলে আসতে হবে। চলে আসতে হবে। চলে আসলে কি ওই লোকটার বিক্রি হবে? হবে না। হবে না। তার মানে কি কার্ডটা থাকলে বিক্রি হতো, জি, আর কার্ডটা নাই বিদায় বিক্রি হয়নি। তাহলে কার্ডটা যদি থাকে, কার্ডে যদি সে বিক্রি করে, তার সেলসটা কি বাড়বে না কমবে? সেলস বাড়বে। সেলস বাড়বে। সেলস বাড়াইতে হলে সে কিছু তো খরচ করতেই হবে তার। আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কার্ডটা হলো একটা ব্যাংকের, সে ব্যাংক আপনাকে সার্ভিস দিচ্ছে, তা ব্যাংকে আপনি কিছু দেবেন না?
সেই জন্যই যিনি সেল করে সে ওই সার্ভিস চার্জটা চলে যায় 5 টাকা, তার অ্যাকাউন্টে জমে 95 টাকা। আর যেহেতু আমরা বলেছি যে ভিসা এবং মাস্টার কার্ডের অঙ্ক আসলে আমরা ভাববো যে ক্যাশ, কারণ হলো এটা সাথে সাথে যিনি বিক্রি করেন তার অ্যাকাউন্টে ক্যাশ জমা হয়ে যায়। আর আমেরিকান এক্সপ্রেস কার্ডটা জমা হতে একটু সময় লাগে, সেজন্য আমরা ভাববো যে এটা বাকিতে বিক্রি করে, সেই জন্য ওই ব্যাংকের কাছে আমি ব্যাংকের নাম ধরে আমি ডেবিট করলাম, যে এখনো পাইনি টাকা পাবো। ওকে, এইবার আমরা এজিংটা শিখে নেই। এজিং কাকে বলে? এই যে একটু এতক্ষণ যে জানাল করলাম, এটা করলাম তো বাই এজিং করে। তাহলে এজিংটা কি জিনিস? এজিংটা হলো কোন ডাটাগুলাকে, কিছু ডাটাগুলাকে যদি আমরা কোনো বৈশিষ্ট্যে ভাগ করি সেটাকে আমরা বলি এজিং। যেমন আমার আজকের পার্টিসিপেন্ট আছে 63, এর ভিতরে কিছু আছে লেডিস, কিছু আছে জেন্টস। তাহলে আমি যদি বলি যে এখানে 50 জন আছে জেন্টস এবং 13 জন আছে লেডিস, তাহলে দিস ইজ কল্ড এজিং। আমি যদি মনে করি যে 63 জনের মধ্যে আপনার 60 জন 60 জন ক্লাস বসতেছে আর 3 জন বসতেছে না, যদি এইভাবে ভাগ করি, দ্যাট ইজ কল্ড এজিং। আমি যদি বলি যে 63 জনের মধ্যে অনেকে আছেন, 40 জন আছেন যারা জিপি গোল্ডেন পাওয়া, আর বাকি 23 জন আছেন যারা গোল্ডেন পাননি, ইট ইজ কল্ড এজিং। অর্থাৎ কোন ডাটাকে বিভিন্ন বৈশিষ্ট্যে যদি আমি বিভাজন করি সেটাকে বলা হবে এজিং। নাও আমরা অ্যাকাউন্টস রিসিভেবল এজিং করব, এরকম কিছু বৈশিষ্ট্য নিয়ে, সেটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবলের এজিং। ধরুন এখানে আমার 4 রকমের কাস্টমার আছে, এক্স ওয়াই এ বি। তার কাছে আমি কারো কাছে এক্স এর কাছে পাই 7200, ওয়াই এর কাছে পাই 2100, 1400, 2360, টোটাল পাই 13060 টাকা। এটাকে আমি বিভিন্ন ক্রাইটেরিয়া ভাগ করছি, নাম্বার অফ ডেজ, পাস্ট ডিউ আর ওভার ডিউ। অর্থাৎ আমি তার কাছে টাকা পেতাম 1 থেকে 60 দিন হয়ে গেছে কিন্তু এখনো টাকা দেয়নি, সেটা হলো এক্স। যিনি যার 60 দিন হয়ে গেছে কিন্তু টাকা দেয়নি, সে হলো এই ক্যাটাগরিতে পড়েছে, টোটাল হলো 7200। ধরে নিলাম ওয়াই, সে হলো 61 থেকে 180 দিন হয়ে গেছে, এখনো টাকা দেয়নি, সে পড়েছে এই ক্যাটাগরিতে। 181 দিন থেকে 365 দিন হয়ে গেছে, এখনো মিস্টার এ টাকা দেয়নি। মিস্টার বি, তার 1 বছর হয়ে গেছে, এখনো টাকা দেয়নি। এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করলাম, এই নাম্বার অফ ডেজ, পাস্ট ডিউ, পাস্ট হয়ে গেছে, ডিউ হয়েছে এখনো আমি টাকা পাইনি, এরকম যে বিভিন্ন বৈশিষ্ট্যে ভাগ করলাম, দিস ইজ কল্ড এজিং। এজিং করে আমি টোটালটা বের করলাম যে 13,060 এর মধ্যে 1 থেকে 60 হলো 7200, 61 থেকে 180 2100, আর এই 365 দিন পর্যন্ত হলো 1400, আর 1 বছরের বেশি হলো 2360। ধরে নিলাম যে এস্টিমেটেড পার্সেন্টেজ আনকালেক্টেবল, ধরলাম যাদের 60 দিন হয়ে গেছে এরকম যারা আছে তারা নরমালি 8% দেয়, তাদের কাছ থেকে 8% টাকা পাওয়া যায় না। 92% টাকা দেয় আর 8% টাকা পাওয়া যায় না। সো দ্যাট এই 8% ইজ ইকুয়াল টু আমার 576 টাকা আমি পাবো না, আমি সন্দেহ করতেছি। ঠিক তদ্রুপ যাদের 180 দিন হয়ে গেছে কিন্তু এখনো টাকা দেয়নি, এরা নরমালি 25% লোকই টাকা দেয় না, আর 70% টাকা দেয়। সো দ্যাট এই 25% ইজ ইকুয়াল টু 525 টাকা আমি পাবো না। ঠিক তদ্রুপ যাদের 365 দিন পর্যন্ত হয়ে গেছে এখনো টাকা দেয়নি, এরকমের যারা অ্যাকাউন্টস রিসিভেবল আছেন তাদের মধ্যে দেখা যায় যে 60%ই টাকা পাওয়া যায় না। তাহলে 60% হিসেবে আমার আসে 840 টাকা। ঠিক যাদের 1 বছরের বেশি হয়ে গেছে কিন্তু টাকা দেয়নি, তারা সাধারণত টাকা দেয় না, এজন্য পুরোটাই আমার লস। তাহলে আমার টোটাল লস হতে পারে 1 2 3 4টা যোগ করলে 4301 টাকা। দিস ইজ কল্ড এজিং। আমরা কি বুঝতে পেরেছি?
স্যার পার্সেন্টেজটা এটা কিভাবে বের করবো স্যার? 8%? পার্সেন্টেজটা আপনার অঙ্কে দেয়া থাকবে। এটা হলো আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনি নিজে যদি চিন্তা করেন তাহলে আপনি যে 10 বছর তার সাথে ব্যবসা করছেন সেই আলোকে আপনি পার্সেন্টেজটা বের করবেন। আর অঙ্কের ক্ষেত্রে নরমালি দেয়া থাকে। স্যার ডের বিষয়টাও কি এরকম 1 থেকে 60 এটা কি চেঞ্জ হতে পারে নাকি এটা সবসময় সেম থাকবে 1 থেকে 60 61 থেকে না, এটা 1 থেকে 30 হতে পারে, এটা আচ্ছা। 31 থেকে 60 হতে পারে, এটা 61 থেকে 90 হতে পারে। এটা তো ক্যাটাগরি কেমনে ভাগ করবেন এটা অঙ্কের উপরে নির্ভর করে। এখানে পার্সেন্টেজটা যেই ভাগে দেয়া থাকবে আপনাকে সেই ভাগে এখানে ভাগ করতে হবে, বুঝলেন? জি স্যার, জি স্যার। এখানে পার্সেন্টেজটা যদি বলে যে 1 থেকে 30 দিন এর ডিউ থাকলে 8% পাওয়া যাবে না, তাহলে এখানে তো আপনাকে 30 দিনই ভাগ করতে হবে। জি স্যার। ক্লিয়ার তো ভাই? জি স্যার, জি স্যার। তাহলে আমরা যদি দেখি কোন প্রবলেমে এজিং করার জন্য বলেছে তাহলে আমরা এইভাবে এজিংটা করব। আর যদি এজিং করার জন্য না বলে সরাসরি তাহলে আমরা সংক্ষেপে এইভাবে এজিং করব। এটা গেলে সংক্ষেপে করলাম, এই যে 7200 উপরে 8%, 2100 উপরে 25%, 1400 উপরে 60%, 2360 উপরে 100%। এটাকে বলে সংক্ষেপে ওয়ার্কিং করে নেব। যদি প্রশ্নে বলা না থাকে যে এজিং এ যদি কোনো আলাদা মার্কিং করা না থাকে তাহলে আমরা ওয়ার্কিং করে সংক্ষেপে করে ফেলবো। আমরা এতক্ষণ যে অ্যালাউন্স মেথডে জানা করলাম তারই এই ফিগারটা আমরা বের করলাম 4301। ওকে, এবার আমরা একটা প্রবলেম করে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা আমরা একটা প্রবলেম সলভ করে জানার করে আমরা সেগুলোকে ক্লিয়ার করে নেব। এখানে বলা আছে অ্যাকাউন্টস রিসিভেবল for the Tommy company were reported on the balance sheet prepared at the end of 2006 as follows. এটা ছিল তার ব্যালেন্স শিট। অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 53100 আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ছিল 2570। তাহলে এখানে দেখেন নামটা আমরা পেয়ে গেছি, কি নাম বলতে পারেন? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। রাইট, কাজে এখানে কিন্তু আপনার অ্যালাউন্স ফর ব্যাড ডেট করতে পারবেন না, লিখতে পারবেন না, তাহলে টিচার ভাববে যে আপনি আসলে আন্দাজে অঙ্ক করতেছেন বা কারো খাতা দেখে করতেছেন। এখানে বলাই আছে ক্লিয়ার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। এখানে যদি আপনি বলেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট হবে না, আপনি যদি বলেন অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হবে না, কারণ সে তো আগেই নাম দিয়ে দিছে আপনাকে। আরেকটা অ্যালাউন্স আছে অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট 830, নেট হলো 49700। এখানে বলেছে the company sells goods on term of 3/10 end of month, net 30 days. At the end of the year accounts receivable are aged. Is aged মানে করে ফেলছে, এজিং আপনি করা লাগবে না। And the following percentages are applied in arriving at an estimate of the charge for doubtful accounts. অর্থাৎ ডাউটফুল অ্যাকাউন্টস এই যে ডাউটফুল অ্যাকাউন্টস, এই ডাউটফুল অ্যাকাউন্টস এর জন্য যে কত চার্জ করবেন সেটা হিসাব করে আপনাকে এইচ করে দিয়ে দিয়েছে নিচে। এটা বলছে যে অ্যাকাউন্টস নট মোর দ্যান 2 months ওভারডিউ, যারা 2 মাসের বেশি ওভারডিউ হয়নি তাদের 8% লস আছে। যাদের মোর দ্যান 6 months হয়ে গেছে তাদের ক্ষেত্রে 25%। আমরা একটু আগে যে উদাহরণটা বলেছি সেইটাই। এই হলো পার্সেন্টেজ দেয়া আছে, কাজে এখানে আমার এজিং আর করতে হবে না, শুধু আমি ওই সংক্ষেপে যে দেখিয়েছিলাম এই যে ওয়ার্কিং, এই ওয়ার্কিংটুকু করে নিতে হবে আপনাকে। নাও বলছে at the end of the year the company also anticipate, এর অর্থ কি কেউ বলতে পারেন? ধারণা করা স্যার, ধারণা করা।
তাই বুঝায় এই অর্থটা? আশা করতেছে। তার বছর শেষে তারা একটা শঙ্কা করতেছে যে আসলে এই ধরনের হবে বা হবে না। শেষে সে একটা ধারণা করতেছে বা হিসাব করে কিসের উপরে? সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট সে এন্টিসিপেট করে, বের করে অন অল রিসিভেবল, সমস্ত রিসিভেবলের উপরে, মানে অ্যাকাউন্টস রিসিভেবল, অন অল রিসিভেবল। রিসিভেবল বলতে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল কে বোঝাচ্ছে, যেহেতু সেলস ডিসকাউন্ট। সো দ্যাট অন অল অ্যাকাউন্ট, অন অল রিসিভেবল নট ইয়েট ডিউ ফর পেমেন্ট, যে সমস্ত অ্যাকাউন্টস রিসিভেবল এখনো নট ইয়েট ডিউ ফর পেমেন্ট, এখনো পেমেন্টের জন্য ডিউ হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে সে সবসময় সেলস ডিসকাউন্ট হিসাব করে বছরের শেষে। এখানের অঙ্কটা কিন্তু এই 2 লাইনের ভিতরে সবকিছু। এই 2 লাইন যে বসবেন সে অঙ্ক করতে পারবেন, যে বসবেন না সে অঙ্ক করতে পারবেন না। এখানে ডাইরেক্ট কিন্তু আপনাকে বলে নাই যে এই নট ইউর ডিউ কোনটা। এখানে কি বলা আছে অঙ্কে নট ইউর ডিউ? যেগুলো আছে সেক্ষেত্রে জি স্যার, বলা আছে তো স্যার। কোথায়? যে N13 দিছে। হ্যাঁ, কোনটা? The company says good on term and at 310 N13, এর অর্থ কি? মানে 3 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবে। হ্যাঁ, এরকম কত টাকা আছে অ্যাকাউন্টস রিসিভেবল? এই রকমের আপনার কথা অনুসারে অ্যাকাউন্টস রিসিভেবল ফিগারটা কত? প্রত্যেকটা জার্নাল দেখতে হবে স্যার। সো দ্যাট নট মোর দেন 2 মান্থস, এই স্লটের ভিতরে যেগুলো পড়বে এটা মনে হয়। হ্যাঁ, যে যেভাবে ভাবেন সেভাবে বের করবেন। এই ফিগারটা আগে আপনাকে অঙ্কের শেষে বের করতে যদি না পারেন অঙ্ক আর হলো না। ওকে, এরপর বলছে ইন 2007 the following transaction took place, এই সমস্ত ট্রানজাকশন হয়েছে। at the end of the year overdue amounts are as follows, অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দিয়েছে। ওই যে এই যে 8%, এগুলো হলো পার্সেন্টেজ, আর এই হলো অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিয়েছে, কাজে আর ওয়ার্কিংও করা লাগবে না। এখানে বলছে যে 2 মান্থস এর বেশি হলো 7200, আর লস পার্সেন্টেজে যদি বলি 8%, এই 8%-এ হয় হলো 7200 বলে দিয়েছে। আর এখানে বলেছে যে আপনার 25%-এ হয় হলো 2100, কাজে এটার এজিং দরকার নেই, ওয়ার্কিং এর দরকার নেই। 60%-এ হবে আপনার 1400, 100% হলো 2360। এখন আপনার কাছে চেয়েছে give the entries required to record the transaction listed above and also to adjust the accounts, উপরে যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো জার্নাল চেয়েছে আপনার কাছে এবং অ্যাডজাস্টমেন্ট করতে বলেছে। 2 নম্বর বলছে ক্যালকুলেট দি ব্যালেন্স ফর অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স বের করতে বলছে, and the related allowance এর ব্যালেন্স বের করতে বলছে as of December 31st, 2007, ডিসেম্বর মাসের, and show these as they will appear on the balance sheet, এবং ব্যালেন্স শিটে কিভাবে দেখাবেন সেটা আপনাকে দেখাতে বলছে। করেন সবাই। যেহেতু সবাই বুঝেছেন, সো দ্যাট এখন সবাই অঙ্ক করে ফেলেন। এই ধরনের অঙ্কে আমরা সব সময় যে সমস্ত ক্যারি ব্যালেন্স থাকে যেগুলো নরমালি নাও থাকতে পারে, এই সমস্ত আইটেমের সবসময় আমরা রিভার্স এন্ট্রি দিয়ে নেব। যেমন এখানে একটা আইটেম আছে অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট, এটা নরমালি থাকায় না, কিন্তু অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা সবসময় থাকে। সো দ্যাট যেহেতু অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট আমাকে পুনরায় আবার হিসাব করতে হবে, সেই সুবিধার্থে আমরা এই যেটা
এটা কি ডেবিট আছে না ক্রেডিট আছে কেউ বলতে পারেন? স্যার ডেবিট আছে। এটা স্যার ডেবিটই আছে স্যার। স্যার ডেবিটে আছে স্যার। ডেবিট আছে। আর কেউ কিছু বলবেন? স্যার ক্রেডিট স্যার। স্যার ক্রেডিটে আছে স্যার। কি করে বুঝলাম? স্যার এটা লেস করছি যেহেতু সেহেতু তো ক্রেডিটে। রাইট। Credit, অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু ডেবিট, এটা যেহেতু লেস মানে এটা ক্রেডিট। সো দ্যাট অ্যালাউন্স সবসময় ক্রেডিট হয়, রিজার্ভ সবসময় ক্রেডিট হয়, ফান্ড সবসময় ক্রেডিট হয়। এই কথা আমরা প্রথম সেকেন্ড ক্লাসে আমরা পড়িয়েছি এবং আমরা বলেছি যে অ্যালাউন্স, রিজার্ভ, ফান্ড এগুলো সব সেম কথা এবং সবসময় এগুলা ক্রেডিট হয়, এগুলার চিন্তা করার সুযোগ নাই। আজকে লাস্ট ক্লাসে এসে আপনারা বলতেছেন ডেবিট। সো দ্যাট ক্রেডিট, কাজে একে যদি আমার রিভার্স দিতে হয় তা কি করতে হবে? রিভার্সিং এন্ট্রির ক্লাস করেছেন সবাই? আমরা যখন জার্নাল পড়েছিলাম, জার্নাল কত রকমের মনে আছে? কেউ একজন বলতে পারবেন জার্নাল কত রকম পড়িয়েছি আমরা? 7 রকম মনে হয় পড়েছিলাম যতদূর মনে পড়ে। তাহলে এইটা যদি আমরা রিভার্স করি তাহলে এইটা কি করতে হবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ডেবিট করতে হবে। ক্রেডিট কি হবে? স্যার অ্যাকাউন্টস রিসিভেবল, স্যার অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা কিন্তু 5 মিনিট আগেও আলোচনা করেছি যে কে ক্রেডিট হবে কে ডেবিট হবে, দেখেই আমরা বুঝতে পারবো। এইখানে আমরা আলোচনা করছি, এই যে ইনকাম স্টেটমেন্ট না ইনকাম স্টেটমেন্ট কোর্স, এই যে এইখানেই আমরা আলোচনা করছি, এইখানেই আমরা আলোচনা করছি। দেখেন মনে পড়ে কিনা। স্যার ব্যাড ডেট হবে। এখানেই আমরা আলোচনা করছি যে আমরা কিভাবে বুঝবো কি হবে। সো দ্যাট আলোচনার শেষে যখন অঙ্ক যাই, আলোচনা যখন করি তখন কিন্তু সবাই বলেন যে স্যার বুঝছি, অসুবিধা নাই। যখন অঙ্কে যাই তখন কিন্তু আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। এটা হইলো অ্যালাউন্স যেহেতু ক্রেডিট, এটা হলো ক্রেডিট আছে, আমি রিভার্স এন্ট্রি দেব, তাহলে এটাকে করতে হবে ডেবিট। এর ক্রেডিট কি হবে? সেলস ডিসকাউন্ট। রাইট, এর ক্রেডিট হবে সেলস ডিসকাউন্ট। এখানে বলাই আছে যে ফর, এটা ক্রেডিট করছে কার জন্য? সেলস ডিসকাউন্টের জন্য ক্রেডিট করছে, বলাই আছে। এইটা যদি আমি ঠিক করতে যাই, যদি আমি এটা আছে ক্রেডিট, আমি যদি ডেবিট করতে যাই তাহলে এর ক্রেডিট কি হবে? আউটফুল অ্যাকাউন্টস। রাইট, কাজে এইখানে ফর দিয়ে বলা থাকে, ফর দিয়ে যেটা বলা থাকে তার মানে সে এই সেলস ডিসকাউন্টের জন্য, তার মানে সেলস ডিসকাউন্ট ছিল ডেবিট, সেলস ডিসকাউন্ট ছিল ডেবিট, আর অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট হচ্ছে ক্রেডিট। সো দ্যাট আমি যদি রিভার্স করি এর উল্টা এন্ট্রি করতে হবে। উল্টা এন্ট্রি মানে এটা ক্রেডিট আছে, কি করব ডেবিট, আর সেলস ডিসকাউন্ট ছিল ডেবিট, তাকে করতে হবে ক্রেডিট। সো দ্যাট আমার রিভার্স এন্ট্রি এটা দিয়ে নেবো, এটা হলো ফার্স্ট এন্ট্রি আমার। তার মানে হলো সেলস ডিসকাউন্ট হবে ক্রেডিট আর অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট হবে ডেবিট, এটাকে বলা হয় রিভার্স এন্ট্রি। আমরা যখন রিভার্স এন্ট্রি থিওরিতে আলোচনা করেছিলাম তখন বলছিলাম যে রিভার্স এন্ট্রি ইজ নট দ্য কম্পালসারি এন্ট্রি, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে অঙ্ক যাতে ভুল না হয় সেই জন্য আমরা দিয়ে নেব রিভার্স এন্ট্রি, কিন্তু দিতে যে হবে এমন কোনো কথা নেই, বা ইট ইজ নট কম্পালসারি। না দিলে যে মার্ক পাবো না তা না, কিন্তু দিলে আমার ভুল হবে না, আর না দিলে আমার ভুল হতে পারে, সেই জন্য আমি দিয়ে নিয়ে আমি আমার সেফ সাইডে চলে যাব। তাহলে আমি করলাম কি, সেলস ডিসকাউন্টকে ক্রেডিট করলাম আর অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্টকে ডেবিট করে রিভার্স এন্ট্রি দিয়ে শুরু করলাম অঙ্ক। এরপরে আছে এখানে বলা আছে সেলস অন অ্যাকাউন্ট, মানে বাকিটি বিক্রি করছে, তাহলে জার্নাল কি হবে?
এয়ার ডেবিট সেলস ক্রেডিট। রাইট। এরপরে বলছে ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্ট, তারপর বলছে ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড। জানাল কি হবে বলেন? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট ডেবিট হবে, আর টু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। বলেন ফিগার গুলো বলেন। 3,45,100 হবে ডেবিট, আর ক্যাশ ডিসকাউন্ট হবে 4,952। আর ক্রেডিট হবে 3,50,52। রাইট। তাহলে আমরা দুইটা এন্ট্রি করে ফেললাম। এরপরে আছে আমার সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। এর জানাল কি হবে? সেলস রিটার্ন ডেবিট, এয়ার ক্রেডিট। এয়ার ক্রেডিট। গুড। এরপরে বলছে অ্যাকাউন্টস রিসিভার রাইট অফ, মুছে ফেলো। এর জানাল কি হবে? রাইট অফ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যালাউন্স ফর অ্যালাউন্স ফর অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট আর অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। রাইট। আমরা এটা একটু আগে থিওরিতে পড়ছি যে যখন মুছে ফেলবো তখন এই যে অ্যালাউন্স আছে, এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, একে করব, তখন মুছে ফেলবো তখন একে করব ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল করব ক্রেডিট। গুড। এরপরে অ্যাকাউন্টস প্রিভিয়াসলি রাইট অফ বাট রিকভার্ড। অ্যাকাউন্টস রিসিভেবল আগে মুছে ফেলছিলেন, এখন আবার পাওয়া গেছে। এর জানাল কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। শেষ। তারপর ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রাইট। প্রথমে হবে অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা এগুলা সব জানাল একটু আগে পড়ে আসছি, বুঝাই আসছি, কাজে এখানে আর বুঝাচ্ছি না। আমি প্রত্যেকটাই জানালই আমি একটু আগে বুঝাইছি। কাজে এই যে রাইট অফ, এটা বোঝানো হয়েছে, জানালো করেছি, এবং রাইট অফ এর পরে আবার পাওয়া গেছে, সে জানালো আমরা অনেক তর্ক বিতর্ক করলাম, অনেক সময় ব্যয় করেছি। সো দ্যাট এখন আমরা এন্ট্রি করব। ওকে, তাহলে আমাদের জার্নাল হয়ে গেল। নাও আর কি কোনো কাজ আমাদের বাকি আছে? নরমাল জার্নাল হয়ে গেল, আর কি কোনো কাজ আমাদের বাকি আছে? অ্যাডজাস্টমেন্টের যেগুলো দিছে ওগুলোর জন্য করতে হবে না স্যার? সেটা তো জানতে চাচ্ছি, এখন কি জার্নাল করবো আর? স্যার আমার ব্যালেন্স শিটে কত ব্যালেন্স আসবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা দেখাতে হবে নাকি? তো ডিসকাউন্ট এগেইনস্ট ওভারডিউ আমার কমাতে হবে, ওভারডিউ এগেইনস্ট আমার সেলস ডিসকাউন্ট দিয়ে ওভারডিউ কমে যাবে, সেটা এন্ট্রি দিতে হবে। এরপরে আমাকে করতে হবে এই যে ভ্যালুইং অফ অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে এস্টিমেটেড লস দিয়ে দিয়েছে, এই লসের এন্ট্রি করতে হবে। এখানে আমাকে ওভারডিউর অ্যামাউন্ট আছে, সো দ্যাট আমরা যেহেতু এখানে এজিং করার জন্য বলেনি, এখানে যেহেতু এজিং করার জন্য বলেনি, সো দ্যাট আমি ওয়ার্কিং এ করে নেব। এখানে আমি মনে রাখবো 8, 25, 60, 100, সো দ্যাট আমরা 7,200 উপরে 8%, 2,100 উপরে 25%, 1,400 উপরে 60%, আর 2,310 উপরে 100%, তাতে কত আসে? স্যার 43টা 1 টাকা স্যার। হ্যাঁ, 4,301 টাকা। সবার হয়েছে?
4,301 টাকা যদি হয় তাহলে আমি কত টাকা জার্নাল করব? জার্নাল হবে কত টাকার? যিনি হিসাব করলেন 4,301, এখন জার্নাল কত টাকার দিব? স্যার এই 4,301 টাকার জার্নাল দিতে হবে। 4,301 টাকার কি জার্নাল দেবো? জার্নালটাকে বলেন তো। স্যার এই যে ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট। ডাউটফুল অ্যাকাউন্ট তো ডেবিট আমি শিখাইনি। ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হবে ডেবিট। সরি মানে এক্সপেন্সটা আর কি ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হবে ডেবিট আর ক্রেডিট হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। হ্যাঁ ঠিক আছে, জার্নাল ঠিক আছে। এমন কি 4,301 হবে? এখানে কি বলছে? এই শব্দটার অর্থটা কি? স্যার আমি না এই লাইনটা আসলে যখন বলছিলেন তখন আমি মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। না এইটা দরকার না। এইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায়? এই লাইনটার অর্থটা কি? স্যার আমার বছর শেষে ওভারডিউ আছে যত। রাইট, বছরের শেষে। আমি বছরের এট দি এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। তাহলে বছরের তার শেষে মানে স্যার লাস্টটা আসবে না, মানে অ্যাকাউন্টস মোর দ্যান 1 ইয়ার ওভারডিউ। স্যার এটা মনে হয় আসবে না। আবার তো ট্র্যাক চেঞ্জ করে ফেললেন। সরি স্যার। আমরা এইটার উপরে এখানে আবার বলা আছে, এই যে এখানে বলা আছে যে the following percentages are applied in arriving at an estimate of the charge for doubtful accounts. Doubtful accounts এর চার্জ করার জন্য এই যে এস্টিমেটটা দিয়ে দিয়েছে, এস্টিমেটেড লস। তাহলে আমরা সেই এস্টিমেটেড লস অনুসারে হিসাব করে বের করলাম যে এটার উপরে হিসাব আসে 4,301 টাকা। কিন্তু এটা তো বছরের শেষে নাকি? বছরের শেষে 4,301। কিন্তু আমার কি আর হাতে আছে কিছু যে আমার চিন্তা ভাবনা করতে হবে, নাকি 4,301 টাকার জার্নাল দিলেই হবে? স্যার এদিকে আমরা আগে যে জার্নাল গুলো করছি ওখানে তো স্যার কিছু ছিল। রাইট, তো সেগুলো দেখতে হবে। এখানে যেমন ওপেনিং আছে আমার এই 2,570 আছে না? এই ক্রেডিট আছে 2,570। তারপরে হলো এই যে 1700, এই যে 1720 এর একটা জার্নাল করলাম। তারপরে এই যে 350 একটা জার্নাল করলাম। এগুলো তো যোগ বিয়োগ করতে হবে। এগুলা যোগ বিয়োগ করে এরপরে আমাকে দেখতে হবে যে 4,301 থেকে এখন তাহলে এগুলো যোগ বিয়োগ করলে অলরেডি এখন আছে কত অ্যাকাউন্টস, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস কত আছে ব্যালেন্স? 2,570। এগুলো যোগ বিয়োগ করলে 2,570 হয়? না এখনো তো 3,101 ওপেনিং ব্যালেন্সের কথা বলছে। আমি বলছি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর ব্যালেন্স এখন কত আছে? স্যার একটু নিচের দিকে যাবেন কোশ্চেনটা। এখানে 350 টাকার একটা ডেবিট করছিলাম, এখানে 1720 টাকার একটা ডেবিট করছি, আর আমার ওপেনিং আছে 2,570। এই তিনটা ফিগার দিয়ে একটা ফিগার বের করতে যদি আপনাদের এতক্ষণ সময় লাগে তাহলে কিভাবে পাস করবেন?
কত টাকা থাকে ব্যালেন্স? স্যার 4801, হ্যাঁ 4801 না। 2570 কি ক্রেডিট না ডেবিট? স্যার এটা তো ক্রেডিট। ক্রেডিট। আর এই 1720 কি ডেবিট না ক্রেডিট? স্যার রাইট অফ করে দিছি যেহেতু ডেবিট। ডেবিট। আর 350 কি ডেবিট না ক্রেডিট? সরি স্যার, এটা তো ডেবিট করছিলাম, ওটা আমি মাইনাস করে 1170 399 স্যার, হ্যাঁ 399। স্যার 5501। তাহলে আমার মনে হয় আপনাদের ক্যালকুলেটর একটু সমস্যা আছে। স্যার 1170। তাহলে আমরা ক্যালকুলেটর বাদ দিয়ে মুখে মুখে করি, দেখি কত হয়। 2570 আছে ক্রেডিট, সেখান থেকে যদি আমি 1720 আর 350 মানে 2070 যদি আমি মাইনাস করি, 2070 যদি মাইনাস করি, তাহলে আমার হয় কত হয়? 350 তো 350 আমি না 350 তো আমি ক্রেডিট করেছিলাম, 350 তো এখানে ক্রেডিট করেছে, এই যে 350 তো ক্রেডিট, ডেবিট না, এটা তো ক্রেডিট করেছিলাম। তাহলে 350 আর হলো 2570, 25 আর 3 28, 28 2920, 2920 দিয়ে যদি আমি 1720 দিই, এই দেখছেন এই 1200 বাইর করতে তিনটে ফিগারটা আমাদের প্রায় 15 মিনিট লাগে গেল। স্যার আমি তো ওই যে ওইটা সহযোগ করছিলাম স্যার, এই যে উপরের যেগুলা হচ্ছে ক্যালকুলেশন করলাম। উনি 4301 যোগ করছে, ওটা 6 যোগ করছে। স্যার মানে এই যে 4301টা যোগ করে বলছিলাম। আমার এখন ব্যালেন্স আছে, ওপেনিং ছিল 2570, তারপর আমি অলরেডি 1720 ডেবিট করেছি আর 350 ক্রেডিট করেছি। এখন আমার ব্যালেন্স হাতে আছে 1200। কথা কি আমার ভুল নাকি? ঠিক আছে, ঠিক আছে, তাহলে 1200 আমার এখন হাতে আছে, কিন্তু এখন হিসাব করে দেখলাম যে বছরের শেষে হবে কত? 4301 টাকা হবে, কিন্তু আমার 1200 টাকা তো হাতে আছেই, ক্রেডিট হয়ে আছে। তার আর কত টাকার জার্নাল করলে আমার 4301 টাকা হবে ব্যালেন্স? 3101। 3101 টাকা যদি আমি জার্নাল করি, তাহলে আমি এই সব যোগ বিয়োগ করলে 4301 টাকারই ব্যালেন্স হবে। সো দ্যাট আমরা জার্নাল করব 3101 টাকার জার্নাল করব, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস কে ক্রেডিট করব আর ডেবিট করব কাকে? ডাউটফুল অ্যাকাউন্ট এক্সপেন্স। ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস কে ডেবিট করব। ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট 3101 টাকা। স্যার এটা কি ওয়ার্কিংস করে দেখাইতে হবে? ওয়ার্কিং না করলে আপনি বের করবেন কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এইভাবে ওয়ার্কিং করবেন, এই যে আমি এখানে দেখানো আছে। এখানে দেখানো আছে, এইভাবে সংক্ষেপে ওয়ার্কিং করবেন। আর যদি এজিং করতে বলে, তাহলে আমরা যে এজিং যে করছি, এজিং এর মাধ্যমে বের করব। এরপরে আরেকটা রয়ে গেছে, সেটা হলো সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট এখানে বলছে যে এট দি এন্ড অফ দ্য ইয়ার সেলস ডিসকাউন্ট হিসাব করে বের করে। তাহলে বলছে যে সেলস ডিসকাউন্ট যেগুলা নট ইয়েট ডিউ, সেগুলার উপরে সে সেলস ডিসকাউন্ট হিসাব করে। তার মানে কি, যেগুলা ডিউ হয়নি সেগুলোর উপরে সে 3% সেলস ডিসকাউন্ট হিসাব করে। তাহলে কোনগুলা ডিউ হয়নি বলতে পারেন কেউ? স্যার এখানে বাকি পার্সেন্টেজগুলো স্যার যেগুলো ওভারডিউ হয়েছে সেগুলো মাইনাস হয়ে যাবে ইয়ে থেকে। রাইট, তাহলে মাইনাস হবে কোথা থেকে? এই যে 7200 থেকে মাইনাস হবে কোথা থেকে?
স্যার পরে দিক পরে তার মানে হলো আমার অ্যাকাউন্টস রিসিভেবল হিসাব করতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবল ওপেনিং আছে আমার 53,100, তার মধ্যে ওভারডিউ হয়েছে, এগুলা যোগ করলে কত হয়? 13,060 হলো সব যোগ করলে। 13,060, তো 13,060 হলো ওভারডিউ। তাহলে এই এখানে 53,100 পরে আবার ডেবিট ক্রেডিট করছি না? এখানে কিছু ডেবিট ক্রেডিট করছি নাকি না? জি স্যার। তো সেগুলো যোগ বিয়োগ করলে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স হয় কত? ওপেনিং হলো আমার 53,100, তার সাথে যোগ হবে এখানে সেলস অন অ্যাকাউন্ট 3,62,000, এখানে একটা অ্যাকাউন্টস রিসিভেবল যোগ হবে, এইটা যোগ হবে। তারপরে কালেকশন 3,45,000, এখানে 3 লাখ, এই দুটো মিলিয়া আবার মাইনাস হবে 3,50,052, এটা হবে মাইনাস। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল এই যে 2320, এইটা মাইনাস হবে। তারপরে 1720, এইটা মাইনাস হবে। তারপরে 350, এটা যোগ হবে। তারপর আবার 350 মাইনাস হবে। তাহলে কত হয়? কত হয়? 61,860। হ্যাঁ, জোরে বলেন। 61,860 স্যার। 61,860। আমারটা দেখে দেখে? না স্যার, হিসাব করছি স্যার, আপনি বলতে বলতে হিসাব করছি। আচ্ছা, গুড। তাহলে এখানে ওয়ার্কিং আমরা দেখিয়েছি, ডেবিট ক্রেডিট আলাদা আলাদা করে দেখানো আছে, যারা বোঝেন না তারা দেখে নেন। তাহলে আমরা যোগ বিয়োগ করে দেখলাম যে আমার ব্যালেন্স আছে 61,860, তার মধ্যে আমার ওভারডিউ আছে কত? 1360। 61,860 এর মধ্যে ওভারডিউ আছে 13,060, তাহলে বাকি থাকে 48,800, তাই না? তাহলে 48,800 এর মধ্যে 3% ডিসকাউন্ট হিসেবে বলে কত হয়? 1,464। হ্যাঁ, 1,464। এখন যেহেতু এই 1,464 হবে টোটাল, আমরা যেহেতু প্রথমে এই যে ব্যালেন্স শিটে 300 এই যে 830 এ যে রিভার্স এন্ট্রি দিয়ে নিয়েছি, যেহেতু রিভার্স এন্ট্রি দিয়েছি সেজন্য এখন আমি 1400 যেটা হিসাব করলাম 1464 টাকা জানাল করলেই হবে। তার মানে সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট ক্রেডিট। আর যদি আমি ওটা রিভার্স এন্ট্রি না দিতাম তাহলে কিন্তু এখন জানাল হয়তো 634 টাকার। দেখেন বুঝেছেন কিনা? স্যার আবার একটু বলবেন? বলছি যে আমরা প্রথমে রিভার্স এন্ট্রি দিয়ে নিয়েছি, সেই জন্য আমরা বছরের শেষে হিসাব করে যে ডিসকাউন্টটা পেলাম সেটা পুরোটাই আমরা জানাল করব, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যালাউন্স ফর সেলস ডিসকাউন্ট ক্রেডিট। আর যদি ওই রিভার্স এন্ট্রিটা না দিতাম তাহলে ওখানে তো আমার 830 টাকা আছেই, আর বাকি টাকার এন্ট্রি দিতাম, বাকি টাকা হলো 634 টাকা এন্ট্রি দিলে আমার 1464 টাকা হয়ে যেত।
সেজন্য রিভার্স এন্ট্রি দিলে আর হিসাব করে সরাসরি এন্ট্রি করলে ভুলটা কম হয়। আর যদি আমি রিভার্স এন্ট্রি না দিতাম তাহলে এইটা মাইনাস করতে হবে, ওপেনিংটা 830 মাইনাস করে 634 এর জার্নাল করতে হবে। এবার হলো রিকোয়ারমেন্ট 2। এখানে বলেছে যে অ্যাকাউন্টস রিসিভেবল কত সেটা দেখানোর জন্য আমরা একটু আগে হিসাব করেছি। অ্যাকাউন্টস রিসিভেবল হলো 61,860 হিসাব করা আছে ওয়ার্কিং এ। এই যে ডেবিট ক্রেডিট করে এখানে এই যে 61,860 হিসাব করছি একটু আগে। তাহলে আমার ব্যালেন্স শিট হবে অ্যাকাউন্টস রিসিভেবল এই দেখাইতে হবে 61,860 আর অ্যালাউন্স ফর ডাউটফুল 4,301 যেটা একটু আগে হিসাব করে জার্নাল করলাম। আর এইমাত্র যেটা হিসাব করলাম সেলস ডিসকাউন্ট যে 1464, এই দুইটা মাইনাস করে 5,765 করে ব্যালেন্স দেখাবো আমি 56,095। এটা হলো ব্যালেন্স শিট প্রেজেন্টেশন। রিকোয়ারমেন্ট 2। স্যার সেলস ডিসকাউন্টে 1464/634 আসলো কোথা থেকে? 634 আছে এখানে ব্র্যাকেটে পড়েন। উইদাউট রিভার্সাল, এর অর্থ কি? যে রিভার্সাল এন্ট্রি যদি না দেই তাহলে কি 634? এটার সাথে 830 টাকা যোগ করলে কত হয়? ও যে 830 টাকা দেওয়া ছিল 830 প্লাস 634 1264 হইতেছে। 830 আর 634 যোগ করলে না 1200 টাকা হয়। না 830 প্লাস 634 1464 এই জন্য। স্যার তাহলে কি এইভাবেই দুইটা ব্যালেন্স দেওয়া লাগবে মানে বাই দিয়ে যে এটা বা ওইটা? না না, এটা তো আমি আপনাদের বোঝানোর জন্য দিছি। আপনারা যদি বলেন স্যার রিভার্স এন্ট্রি তো দেব না, জি যদি রিভার্স এই এন্ট্রিটা যদি না দেন জি তাহলে এই 1464 জার্নাল করবেন। আচ্ছা ঠিক আছে। আর যদি এন্ট্রিটা দেন তাহলে 634 টাকার জার্নাল করবেন, জি যার স্যার। কাছে যেটা ভালো লাগে। যিনি দেবেন তার অঙ্কে ভুল হবে না, সে 1464 টাকা হিসাব করে ডাইরেক্ট বসাই দিলে হয়ে যাবে, কোনো চিন্তার সুযোগ নেই এখানে। আর যিনি দেবেন না তাকে আবার চিন্তা করতে হবে যে আমার ওপেনিং ব্যালেন্স কত আছে, মাইনাস করে ফিগারটা বের করে তারপর জার্নাল করতে হবে। যার কাছে যেটা ভালো লাগে সেটা আমি দুইটাই দেখিয়ে দিলাম এখানে। এই হলো আমার অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে মোটামুটি যদি জার্নাল আসে, অঙ্ক আসে, এরকমই আসবে। আমরা সেকেন্ড প্রবলেম করার সময় নেই। আপনারা সবাই কি দিয়েছে প্রবলেমটা সেন্ড করেছে? স্ক্রিনশটটা নিব স্যার। প্রবলেম 1 এর স্ক্রিনশটটা নেব স্যার, একটু দেখালে ভালো হয়। যে জার্নালটা স্যার আগে দেখান স্যার, জার্নালের সলিউশনটা। এই যে নেন, স্ক্রিনশট নেন। স্যার এটা কোশ্চেনের দরকার নেই স্যার, জার্নাল 1 এর সলিউশনের থেকে দিলে হবে স্যার। সলিউশনটা দেন। সলিউশনটা স্যার, সলিউশন। জি স্যার জার্নালটা আগে। ঠিক আছে স্যার। স্যার তারপর একটু নিচে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সেকেন্ড প্রবলেমটা নিয়ে নেন, এখানে প্র্যাকটিস করেন। সলিউশনের প্রথম অংশটা নিব স্যার। হ্যাঁ স্যার 1 নম্বর সলিউশনের প্রথম অংশটা স্যার, ফার্স্ট পেজটা, সলিউশনের ফার্স্ট পেজটা 1 নম্বরের। এই যে অংশটা সেকেন্ড প্রবলেমটা আছে সবার কাছে? সেকেন্ড প্রবলেমটা নিয়ে নেন। এটা সলিউশনটা নিয়ে নেন।
স্যার একটু উপরে স্টার্টিং থেকে স্টার্টিং থেকে নিব স্যার। সলিউশনটা না দেখে আগে চেষ্টা করবেন, না পারলে তখন সলিউশন দেখে মিলাই নেবেন। আগে নিজেরা ব্রেন খাটাবেন। একটু উপরে জায়গাটা আছে নিচে সবার হয়ে গেছে? স্যার নিচেরটা এখন শেষ হয় নাই স্যার, আগে পরে স্যার রিকোয়ার্ড টুটা দেখতে পারলাম না। স্যার কোশ্চেন টু রিকোয়ার্ড টুটা দেখতে পারেন স্যার, স্ক্রিনশট নেওয়া হয় না। এই যে দেয়া আছে তো নেন স্যার সলিউশন স্যার কোশ্চেন টু স্যার সলিউশন রিকোয়ার্ড টুর অংশটুকু এটা নেন আগে। স্যার এগুলো নিয়েছি স্যার, আপনি তো দিয়েছেন স্যার। এরপর কি পেজ আছে স্যার? না এটাকে এক পেজে আনা যাবে না, নেন এরপরে আছে। তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল একটা প্রবলেম করলাম আর একটা দিয়ে দিলাম। এখন দুটো আছে আপনাদের, দুটো থিওরি ক্লাস যেটা আপনাদের হয়তো মেইলে দেয়া আছে। স্যার আমি তো মেইলে পাই নাই, এটা আসলে কিভাবে পেতে পারি? যোগাযোগ করবেন, না হলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। আমি তাহলে একটু স্ক্রিনশট দিয়ে দেন স্যার, মানে এটা এই যে 29-30 নেন, নিতে থাকেন। এগুলা সব ডিটেইলস লেখা আছে, পড়ে নেবেন। এই জন্য আমি আর এখানে পড়ে শোনানোর দরকার নেই, আপনারা পড়ে নেবেন। এক্সটার্নাল অডিট, রিকোয়ারমেন্ট অফ এক্সটার্নাল অডিট, তারপর হলো ফ্রি প্রেজেন্টেশন অর ট্রু অ্যান্ড ফেয়ার, তারপর হলো ইন্টারনাল অডিট, distinguish between external and internal audit, তারপর হলো ফিনান্সিয়াল কন্ট্রোল। স্যার এগুলো নিয়ে পারা যাবে না স্যার, যদি একটু সফট কপি পাওয়া যায় ভালো হতো। সফট কপি আইসিএমএ এর কাছে আছে, ওদেরকে বললি ওরা পাঠাই দেবে, ওরা পাঠানোর দেওয়ার কথা। ওরা তো কোন মেইলে আর ওনারা তো এখন পর্যন্ত দিল না, আমাদের এক্সামের ডেট কাছে অথচ এখন পর্যন্ত দিচ্ছে না। আচ্ছা, যে কোনো যারা হোয়াটসঅ্যাপে আছেন যে কোনো একজনে আমাকে মেইল অ্যাড্রেসটা এসএমএস করে দেন, আমি এই দুইটা আপনাদেরকে একজনের মেইলে দিয়ে দিই, সে সবার সাথে শেয়ার করে। জি স্যার, থ্যাংক ইউ। যে কোনো একজনে আমাকে এসএমএস করে আমাকে এখন এই মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন, আমি এই দুটো চ্যাপ্টার থিওরি চ্যাপ্টার দুটো একজনের মেইলে দিয়ে দেবো, সে সবার সাথে শেয়ার করবেন। স্যার আজকে কি তাহলে লাস্ট ক্লাস? আজকের আমাদের এখানে শেষ এবং সেশন শেষ, লাস্ট ক্লাস। আমরা দীর্ঘ 30টা ক্লাস সবার সাথে এনজয় করেছি। কতটুকু কি পড়াতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমি জানি না, সেটা আপনাদের ব্যাপার, আপনারা ভ্যালুয়েশন করবেন। কতটুকু কি পারলাম না, কতটুকু বোঝাতে পেরেছি জানি না, কতটুকু দিতে পেরেছি জানি না। আমি আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। এবং দুটো থিওরি ক্লাস আছে, আমি দুটা যে কোনো একজনে আমাকে এসএমএস এ মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলে আমি তাকে মেইলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নেবেন, তাহলে আইসিএমএ তো আছে, ওখানে চাইলেও পাবেন। তো আমার এই 30টা ক্লাসের ভিতরে যদি আপনাদের সাথে কোনো আমার ব্যবহারে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর মনে দেখবেন। আর আমরা এই মুহূর্তে এই পরিস্থিতিতে সবার জন্য সবাই দোয়া করব। আপনি আমাদের জন্য দোয়া রাখিয়েন। সবাইকে আল্লাহ জানে সেভ করে বাঁচিয়ে রাখে আমাদেরকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গুড পার্টিসিপেটিং ইন 30 ক্লাস। আল্লাহ হাফেজ। ভালো থাকেন স্যার, দোয়া করবেন। ভালো থাকেন স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম।